গ্রাম থেকে চলে এসেছি চেনা জানা অচেনা একটা শহরে। এই শহরটা যে আমার খুবই অচেনা। এই শহরে কখনো আমি আর আসা হয়নি। গ্রামের মধ্যে ছিলাম, হাসি দুঃখ কান্না সব নিয়ে একটা মানুষকে নিয়ে বেঁচেছিলাম। কিন্তু আজকে সেই মানুষটা নেই, তাই আমারও ওখানে থাকার আজও প্রয়োজন নেই। তাই চলে এসেছি ঢাকায় একটা চাকরির উদ্দেশ্যে। কখনো ভাবিনি নিজের জীবনে এত বড় একটা কিছু ঘটে যাবে, কিন্তু কিছু করার নেই। নিয়তির কাছে হার মেনে আজকে নিজেকে সঁপে দিয়েছি। তাই মনে হচ্ছে আমার মতো হতভাগা পৃথিবীতে হয়তো আর দুটো নেই। ভালোবাসা মানুষকে কাঁদায়, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি ভালোবাসা মানুষকে তিলে তিলে শেষ করে ফেলে। প্রিয় মানুষটাকে হারানোর বেদনা শুধু সেই মানুষটাই বুঝতে পারে, যে মানুষটা তার প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলেছে। তার এক বুক ভালোবাসা দিয়ে যে মানুষটাকে আগলে রাখার চেষ্টা করেছে, সে মানুষটা যদি কোনো এক সময় উড়ে চলে যায়, তখন তার বেদনাটা কত রকম সেই মানুষটা ছাড়া অন্য কেউ জানবে না। আপনাদেরকে তো আমার পরিচয় দেয়াই হলো না। আমি রুদ্রনীল চৌধুরী। আমাকে সবাই নীলই বলে ডাকে। পরিবার বলতে আমার এখন আর কেউ নেই। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি। বাবার অনেক অর্থ সম্পদ থাকা সত্ত্বেও আমি ওগুলো খরচ করিনি, অনাথ আশ্রমে বিলিয়ে দিয়েছি। কারণ আমি ছোট থেকে বড় হয়েছি অনাথ আশ্রমে। ওই অনাথ আশ্রম থেকে আমি আমার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছিলাম, আর সেই মানুষটাকেও হারিয়ে ফেলেছি। প্রাপ্তবয়স্ক হওয়ার পর চাচা আমাকে সসম্পত্তি বুঝিয়ে দেয়, কিন্তু আমি সেগুলো না নিয়ে সবগুলো আমি চাচাকে দিয়ে দেই, আর কিছু অংশ অনাথ আশ্রমে দিয়ে দিই। এতটুকু আমার প্রিয় মানুষটা আমাকে শিখিয়েছে, যদি কিছু করতে চাও তাহলে তুমি মেহনত করো। নিজের কষ্টের দ্বারা তুমি যা জিনিস উপার্জন করবে তা খাওয়ার মজাটাই অন্য জিনিসের থেকেও অনেকটা দ্বিগুণ হয়। মা বাবা মারা যাওয়ার আগে তাদের বিশাল সয় সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যায়, কিন্তু আমি এগুলো কোনোটাই ভোগ করিনি, আর করতেও চাই না। কারণ ছোট থেকে বড় হয়েছি আশ্রমে। ওখানের মানুষের সাথেই চলাফেরা, ব্যবহার, আচার আচরণ, সেই মানুষটার সাথে যে মানুষটাকে নিজের চেয়ে বেশি ভালোবাসতাম। ওপরের দিকে তাকিয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে চোখ বুজে বললাম, আজ হয়তো যদি সে মানুষটা আমার সাথে থাকতো, তাহলে তার জন্য সবকিছু উজাড় করে দিতাম। সে যা বলতো তাই এনে দিতাম। কিন্তু আফসোস, আজকে সেই মানুষটাকে আমি হারিয়ে নিজেকে কেমন জানি দিশেহারা বানিয়ে ফেলেছি। এই ঢাকা শহরে এসেছি নিজেকে একটু বদলানোর জন্য, নিজের একটা পরিচয় খোঁজার জন্য। তাই নতুন পরিচয়ে এই শহরে বেঁচে থাকতে চাই। নি- নিজের গায়ে যত দামি জিনিস ছিল সবকিছু খুলে চাচার কাছে দিয়ে চলে এসেছি। হাতে একটা ব্যাগ ব্যাগ ঝুলিয়ে হাঁটছি। কোথায় কি করব, পাশে আছে কিছু সিবিটা নিয়ে হাঁটতেছি। কোথাও যদি একটা চাকরি পাই। আমার পেছনে আছে একটা অতীত, সেই অতীতটা না হয় আপনাদেরকে পরেই বলবো। আমার জীবনে কি এমন ঘটে গেছে যার জন্য আমি এমন দিশেহারা। গ্রাম থেকে এসেছি, ঠান্ডা হয়ে গিয়েছে, তাই কি করব বুঝতে পারছি না। কখনো এমন ভাবে থাকিনি, তাই এমন থাকার অভ্যাসও নেই, কিছু করার নেই। তাই রাস্তার মধ্যে বসে আছি, তখন দেখলাম কিছু লোক একটা ছেলেকে ধরে ওর ব্যাগটা টানাটানি করছে। আমি কি করবো বুঝে উঠতে পারছি না। আমি ছেলেটার সামনে যেতে ছেলেটা করুণ কণ্ঠে বলে ওঠে, ভাই, আমাকে একটু সাহায্য করুন। আমার এখানে টাকা আছে। আমার বাবা খুবই অসুস্থ। আমি আমার বাবাকে হসপিটালে ভর্তি করে দিয়ে এসেছি। ওনাকে এই টাকাগুলো যদি আমি না দিয়ে আসতে পারি, তাহলে হয়তোবা আমার বাবার অপারেশন হবে না। ছেলেটা বিপদে পড়েছে। পাশে 3-4টা ছেলে হাতে ছুরি আছে। আশেপাশে খেয়াল করে দেখলাম কয়েকটা লোক আছে, কিন্তু ওনারা ওই ছেলেটার এমন অবস্থা দেখেও এগিয়ে আসে না। হয়তোবা তারা ভীত সমাজের লোক, তাই তো ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। একা ঢাকা শহরে নিত্য এটা ঢাকা শহরে নিত্য নতুন ব্যাপার। ছেলেটার করুণ কণ্ঠস্বরে আমার খুব মায়া হয়। নিজের জীবনের কোনো আশ্বাস না রেখে আমি ছেলেটার বিপদে এগিয়ে যাই। আমি ছেলেগুলোর কাছে গিয়ে বলতে লাগলাম, ভাই, আপনাদেরও তো মা বাবা আছে, তাই না? আপনারা কিভাবে ওনার টাকাগুলো নিয়ে যেতে পারেন? ওনার বাবার আজকে অপারেশন। ওনার টাকা যদি জমা না দিতে পারে, তাহলে ওনাকে বাঁচাতে পারবে না। এ শালা হারামজাদা, তোকে আমরা কিছু জিজ্ঞেস করতে বলেছি? আর আমার যে কাজ করি, আমাদের কাজে বাধা দেওয়ার পরিণতি কি হতে পারে জানিস? সোজা মৃত্যু। মরার চিন্তা আমি কখনোই করিনি। একদিন তো মরতেই হবে। যদি মরি তাহলে বীরের মতো মরবো, কিন্তু তোদের মতো জালিমের কাছে কখনো মাথা নত করবো না। কি রে, এ শালাটা দেখছি বেশি বার বেড়ে গেছে। ওর একটু বারোটা কমে দে। আর শালার গায়ে তো দেখছি একটা ব্যাগ আছে, ওই ব্যাগ নিয়ে নে, ছুরি দিয়ে প্যান্টটা একটু ফুটো করে দে। এরপর দেখি ওর কারিগরি কোথা থেকে আসে। ছেলে দুটো ছুরি নিয়ে আমার কাছে এগিয়ে আসতেই আমি সুইটা ধরে ফেলি। এরপর আমি একটা লাথি দিয়ে ছেলেটার প্যাট বরাবর। আবার লাথির টাল সামলাতে না পেরে ছেলেটা ছিটকে দৌড়ে প্রায় 5 হাত দূরে চলে যায়। তখন আরেকটা আসতেই ওর হাতটা ধরে আমি ওর মুখ বরাবর একটা ঘুষি দিয়ে আমার ঘুষিকে ছেলেটার নাক ফেটে রক্ত বেরোতে লাগলো। আমি সবসময় জিমে গিয়েছিলাম, তাই আমার শরীরে সবকিছুই ফিট করে রেখেছিলাম, এবং কি আমি ক্যারাটি সবকিছু শিখে রাখা
আমার সবকিছু থেকে পারদর্শী আছি। কি সমস্যা? একটা ছেলে তোমাদের এ হাল কি করে? তোমাদেরকে কি আমি কোনো কিছু শিখাইনি? তোমরা আজ পর্যন্ত কি শিখলে? এই পুচকে ছেলের কাছে তোমরা হেরে যাচ্ছ না? এখন তো মনে হচ্ছে আমাকে কিছু করতে হবে। এই ছেলেটা আমি যদি উপরে না তুলতে পারি তাহলে আমার গ্যাংয়ের নাম সম্মান কিছুই থাকবে না। কথাটা বলে ছেলেটা একটা ছুরি নিয়ে আমার দিকে এগোতে লাগলো। আমি পেছন থেকে একটা কাচের বোতল দেখলাম। আমি কাচের বোতলটা নিয়ে ছেলেটার সামনে আসি। ছেলেটা যখন ছুরি দিয়ে আমাকে আঘাত করতে যাবে তখনই কাচের বোতলটা দিয়ে ঠাস করে মাথায় একটা বাড়ি দিই। ছেলেটার মাথা ফেটে যায়। ছেলেটা আমার শার্টের কলারটা ধরতে আমি ছোট্ট একটা ধাক্কা দিয়ে আমার শার্টটা ছেড়ে যায়। শার্টটা ছিঁড়তেই আমার শরীরে সিক্স প্যাকটা দেখে ছেলেগুলো একদম হাঁ হয়ে তাকিয়ে থাকে যে সাধারণ একটা ছেলে কিনা এমন রাস্তায় দাঁড়িয়ে আছে। তারা ভাবতে থাকে এমন শরীর কি করে হতে পারে। ছেলেগুলো দৌড়ে পালিয়ে যায়। আমি ওদের লিডারকে ধরে আরো কয়েকটা ঘুষি দিয়ে থাকি। তখন লিডার পেছন থেকে একটা ছুরি বের করে আমার পেটে ঢুকিয়ে দেয়। আমি পেট থেকে ছুরিটা বের করে ওকে আরেকটা ঘুষি দিই। ছেলেটাকে প্রচুর পরিমাণ মারে আর আমার থেকেও প্রচুর পরিমাণ রক্ত বের হতে লাগলো। ছেলেটা কোনো রকমে ওখান থেকে দৌড়ে পালায়। আমার আর কিছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। চোখ খুলতে নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। আমাকে কে হসপিটালে আনলো ওটা ভাবতে ভাবতে তখনই সেই রাতের ছেলেটা আমার কাছে এসে বলতে লাগলো, ভাই, আপনি তাহলে জ্ঞান ফিরেছে? দীর্ঘ 5 দিন পর আপনার জ্ঞান এসেছে। আমি খুবই চিন্তায় পড়ে গেলাম এবং নিজেকে খুব অনুতপ্ত পোষণ করছিলাম। আমার জন্য আপনার এত বড় একটা ক্ষতি হয়ে গেল, আর আমি নিজেকে যে কি বলে ক্ষমা করবো নিজেও জানি না। আপনাকে তো ধন্যবাদ জানানোর মতো আমার সেই ভাষা নেই। আমি আপনাকে কিভাবে আমার এই ঋণটা পরিশোধ করব তার আমার কাছে নির্ধারিত কোনো কিছু জানা নেই। আপনি এভাবে বলবেন না। এটা আমি মানুষ হিসেবে যতটুকু কর্তব্য ছিল ততটুকু কর্তব্য আমি পালন করেছি। ভাই, মানুষ কখনো এক কর্তব্য নিজের মনে করে কখনো পালন করার চেষ্টা করে না। কিন্তু আপনি আপনার নিজের থেকে যতটুকু আমাকে সাহায্য করেছেন তার জন্য হয়তোবা আমি সারা জীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো। ওখানে দেখলাম দরজার গেট দিয়ে একটা বৃদ্ধ লোক রুমে প্রবেশ করে বলে উঠল, তাহলে কি ওই লোকটার জ্ঞান ফিরেছে? বাবা, আমি কিভাবে যে তোমাকে ধন্যবাদ দেব আমার তার ভাষা নেই। আমার ছেলের সারা জীবনের অর্থ সম্পদ এটাই। টাকাটা আমার অপারেশনের জন্য আমার ছেলে জমিয়েছিল। আজকে তোমার জন্য আমার ছেলে জানেও মালে ফিরেছে, শুধু একমাত্র তোমার জন্য। তাই তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে গেলাম। আপনি এভাবে বলবেন না। আপনি আমার পিতার মতো। আপনি এমনভাবে বললে আমার কাছে খুব খারাপ লাগবে। বাবা, তুমি ভেতরে যাও, আমি ওনার সাথে কথা বলছি। তুমি তোমার রুমে গিয়ে রেস্ট করো। তোমাকে তো আর 2 দিন পরে রিলিজ দিয়ে দিবে, তখন আমরা বাসায় যাব। ছেলেটার কথা শুনে বৃদ্ধ লোকটা উনি ওনার কেবিনে চলে যায়। আমার কাছে খুব ভালো লাগছে কারো একটা সাহায্য করতে পেরে। যদি আমার জীবনটাও চলে যেত তাহলে আমার কাছে এতটা আফসোস লাগতো না। ভাই, আপনি তো বললেন না আপনার বাসা কোথায় আর আপনি কোথায় থাকেন। আপনার পরিবারকে তো ফোন দিয়ে জানানোর প্রয়োজন। আমি আপনার কাছ থেকে কোনো ফোন খুঁজে পাইনি, তাই আমি আপনার বাসায় কল দিতে পারিনি। আপনার ঠিকানাটা বলুন, আমি আপনার বাসায় ফোন দিয়ে বলছি। ছেলেটার কথা শুনে মুচকি একটা হাসি দিলাম। তখন ছেলেটা আমার এমন হাসি দেখে বলে ওঠে, ভাই, আপনি হাসছেন কেন? আপনার হাসার কোনো কারণ বা যুক্তি তো আমি খুঁজে পাচ্ছি না। আমাকে বলবেন আপনার হাসার কারণটা? আসলে ভাই, আমি গ্রাম থেকে এসেছি। আমার পরিবার বলতে কেউ নেই। এখানে এসেছি একটা চাকরির উদ্দেশ্যে। আমি নতুন এই শহরে এসেছি আর কখনো ঢাকা শহরে আহ, আসতে পারিনি। আর আসতেই আপনার সাথে দেখা। আমার কেউ নেই, কোথায় যে উঠবো কোনো ঠিকানাও নেই। তাই আপনার কথা শুনে একটু হেসে দিলাম। আরে ভাই, আপনি কি বলেন? আপনার এই বাড়িটা আছে না, আপনি চিন্তা করেন কেন? আর থাকার জায়গা নাই এটা বললেই হলো নাকি? আপনি এখন থেকে আমার বাসায় থাকবেন, কোনো চিন্তা করবেন না। আর আপনার চাকরির ম্যানেজ আমি করে দিব। আমি যে অফিসে জব করি ওখানে স্যার খুবই ভালো। না ভাই, আপনি আমার জন্য এত কষ্ট কি জন্য শুধু শুধু করতে যাবেন? প্রয়োজন নেই, আমি নিজেই খুঁজে নেব। ভাই, আপনি কিন্তু আমাকে এক প্রকার অপমান করছেন। আপনি আমার এত বড় উপকার করছেন আর এইসব বলছেন? আপনি আমার ভাইয়ের মতো, আর ভাই ভাইয়ের জন্য এতটুকু করবে না তো কি করে হয়? আর আপনি একটা কথাও বলবেন না, এখন চুপচাপ বসে রেস্ট নিন। অন্যের কোম্পানিতে চাকরি হবে ভাবতেও খুব হাসি পায়। যেখানে আমার কাছে হাজার হাজার কোম্পানির লোকেরা আসে একটা সাইন করার জন্য তাদের কোম্পানিটার সাথে একটু শেয়ার দিতে, যাতে তাদের কোম্পানিটা একটু উঁচু পর্যায়ে চলে যায়। এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ের মধ্যে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমার RM কোম্পানি। এই ইন্ডাস্ট্রির মালিক আমি নিজেই, কিন্তু আমি এসব কিছু আমার চাচা হাতে দিয়ে দিয়েছি। আমি সাধারণভাবে জীবনযাপন করতে চাই বলে। ভাই, আমি হচ্ছি ঈশান, আর আমি নীলা ইন্ডাস্ট্রিজ গ্রুপে জব করি। ওই কোম্পানিটা অনেক বড়, আর ওই কোম্পানির মালিকও খুবই ভালো। কিন্তু ওনার মেয়ে মনে হয় একটু দেমাগি আর অহংকারী। আর শুনেছি ওনার মেয়ে নাকি কিছুদিন পর লন্ডন থেকে ফিরলে এই কোম্পানির দায়িত্ব নিজে বুঝে নিবে। কিন্তু ভাই, আপনার নামটা তো আমার জানা হলো না। আমি নিলয়, আমি গ্রাম থেকে এসেছি। আগেই তো বলেছি। আর আগে পিছু তো আমার কেউ নেই।
ঠিক আছে ভাই, আপনি তাহলে এখন রেস্ট করুন, পরে না হয় আপনাকে রিলিজ দিয়ে দিলে আমরা সবাই একসাথে বাসে যাব। ঈশান কথাটা বলে ওখান থেকে বের হয়ে যায়। আমি চোখ বন্ধ করে যেন আমার চোখের সামনে মায়ার প্রতিচ্ছবিটা বেঁচে আছে। চোখ দিয়ে পানি পড়তে লাগলো আমার। কিছুক্ষণ পর আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে যায় আর বলে যায় আগামীকালকে রিলিজ দিয়ে দেবে। চলে যায়। ইঞ্জেকশনটা দেওয়ার 2 মিনিট পরে আবার আমার দু চোখ বন্ধ হয়ে যায়। ভাই এখনো কি ঘুমোচ্ছেন? ঈশানের কথায় চোখ খুললাম। গতকাল ইঞ্জেকশনটা দেওয়ার পর আজ চোখ খুললাম। ঈশানের কথায় বলে উঠি, হ্যাঁ উঠছি, মাথাটা এখন একটু ভালো লাগছে, ফ্রেশও লাগছে। ভাই আপনি রেডি হয়ে নেন, আমি গাড়ি নিয়ে আসছি, আব্বু রেডি হচ্ছে, একসাথে বের হব। ঈশান বের হতে আমি হসপিটালের ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার কেবিনে চলে আসি। একটু সময়ের পর ঈশান এসে আমাকে ধরে গাড়িতে নিয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর ঈশানের বাসার সামনে এসে পৌঁছায়। ঈশান আমাকে ধরে নিয়ে যায় আর যাওয়ার সময় বলে, ভাই আপনি এখানে বসে রেস্ট করুন, আর আমি রান্না করে নিয়ে আসছি। আসলে আমার মানিতো বাসায় আমি আর আব্বু থাকি, আব্বু আর আমি দুজন রান্না করি, তাই বাসায় কোনো লোক রাখিনি। তো তোমার আম্মু নেই? শুনে খুব খারাপ লাগলো। আমার বাবা আমাকে কখনো আমার আম্মুর অভাবটা বুঝতে দেয়নি। ঈশান কথাটা বলে চলে যায়। আমি উপরের দিকে তাকিয়ে ভাবতেছি, ওর তো বাবা আছে, আমার তো কিছুই ছিল না। জীবনে যে ছিল সেও হারিয়ে গিয়েছে। এখন আমি ভীষণ একা। কিছু সময় পর ঈশানের বাবা এসে বলে, আসলে বাবা, আমি অনেক ধার দেনা করে ফেলেছি, তাই আমাদের এত ভালো বাড়ি করতে পারিনি। আর আমার ছেলেটা যে টাকা পায়, ওই টাকা মাইনে দিয়ে আমার লোন পরিশোধ করতে করতে শেষ হয়ে যায়। তারপরে আমার ছেলে তিলে তিলে আজ 20টি বছর ধরে টাকা জমিয়েছিল আমার অপারেশনের জন্য। ছি ছি আঙ্কেল, আপনি এসব কি বলছেন? আমার কোনো সমস্যা নেই, এসবই আমার কোনো দ্বিধাগ্রন্থ নেই। আপনি নিশ্চিন্ত থাকুন। এরপর আঙ্কেলের সাথে আরো কিছু সময় কথা বলে আঙ্কেল চলে যায়। কিছুক্ষণ পর ঈশান খাবার নিয়ে আসে আর বলে, ভাই আপনি খাবারটা খেয়ে নেন, আমাকে আবার অফিসে যেতে হবে, আপনি রেস্ট নেন, আর আমি অফিস থেকে খোঁজ নিচ্ছি যে অফিসে কোনো লোকের প্রয়োজন আছে কিনা। ঈশান আমাকে খাবারটা দিয়ে ও অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আমি খাবারটা খেয়ে শুয়ে পড়ি। শরীরটা এখন মোটামুটি ভালোই আছে। কত সময় ধরে যে ঘুমিয়ে আছি নিজেও যায় না। হঠাৎ করে কারো কথার শব্দে ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি ঈশান হাসি মুখে দাঁড়িয়ে আছে আর আমার উদ্দেশ্যে বলে ওঠে, ভাই একটা ভালো সংবাদ আছে, আমাদের অফিসে কিছু লোক নিয়োগ দেওয়া হবে, তাই আমি আপনার কাছে এসেছি। আর আমি স্যারকে অনেক বুঝিয়ে আপনার বিষয়টা বলেছি, আর আপনার ইন্টারভিউর ফিক্সটা আমি ঠিক করেছি। আগামীকালকে আপনি ইন্টারভিউ দিতে যাবেন। ঠিক আছে, তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা আমার কিছু জানা নেই। তুমি আমার অনেক বড় উপকার করেছো। আপনি আমার বড় ভাইয়ের মতো, আর বড় ভাই এইভাবে ছোট ভাইকে অপমান করতে পারে না। ভাই আমি আপনার জন্য এতটুকু না, আমি চাইলে আপনার জন্য জীবনটাও দিতে পারি, কারণ আপনি আমার জন্য যা করেছেন একজন বড় ভাইয়ের চেয়েও অনেকটা বেশি কিছু। পৃথিবীটা আসলেই গোল, মানুষ কখন কি হয়ে যায় তার কোনো জানা নেই। এই তো 2 দিনের পরিচয় এখন আমাকে আপন করে নিল, কিন্তু অথচ আমি টাকার পরে এতদিন ছিলাম কোথায় আর এখন কোথায়। আমি বুঝতে পারি, সে যখন চলাফেরা করি তখনই বুঝতে পারি যে মানুষগুলোর মনটা কেমন। উধার যখন টাকার ভিতরে আমি অন্ধ হয়ে থাকি তখন জানি না মানুষের ভালো মন্দ খারাপটা কিসের ভিতরে লুকিয়ে থাকে। ভাই খাবারটা খেয়ে নেন, আজকে আব্বু খাবার বানিয়েছে, আমরা তিনজন একসাথে খেয়ে আমরা একটু হাঁটাহাঁটি করব। এরপর আপনার চাকরি হয়ে গেলে আপনি কিন্তু আমাদেরকে বেতন পেলে আমাদের ট্রিট দিতে হবে। তুমি আমাকে ভাই বলে ডেকেছো, আর তোমার বাবা আমার বাবার মতোই, তাই আমি কখনোই তোমাদেরকে এমন চোখে দেখবো না যা আমার পর মনে হবে। তোরা কথা কম বল, আর এখন আয় দুজন মিলে খাবার খেতে আয়। আমি তো অলরেডি রান্না করে ফেলেছি। আঙ্কেল, তাহলে আমিও আপনাদের সাথে থেকে রান্না করা শিখবো। হ্যাঁ সমস্যা নেই, আমরা তিনজন মিলে রান্না করব। ঠিক আছে বাবা, সেটা পরে দেখা যাবে। এখন তো টেবিলে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। আসলে বাবা খুবই উদার মনের মানুষ। খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু হাঁটতে বের হই। ঢাকা শহরটা ভালোভাবে চিনি না। এরপরে আমি এসে রুমে শুয়ে পড়ি, কারণ সকালবেলা ইন্টারভিউ দেওয়ার কথা। সকালবেলা এসে আমাকে ঘুম থেকে ডেকে দেয়। আমি রেডি হয়ে ইন্টারভিউর জন্য যাওয়ার জন্য প্রস্তুত হই। তখন ঈশান আমাকে তার সাথে করে অফিসে নিয়ে যায়। ঈশান আমাকে ইন্টারভিউ দেওয়ার অফিসটা দেখিয়ে দিয়ে ওর নিজের অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। যাওয়ার সময় আমাকে অল দ্য বেস্ট বলে ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়, কারণ ওর অফিসে দেরি হয়ে যাচ্ছিল। ইন্টারভিউ দেওয়ার উদ্দেশ্যে আমি যাব, তখন লিফটের সামনে একটা মেয়েকে দেখলাম, যে পাশে দুটো বডিগার্ড। আমি লিফটে উঠবো তখন দুটো বডিগার্ড আমাকে দাঁড় করিয়ে দেয়। তখন মেয়েটা বলে ওঠে, এই ছেলে, তুমি দেখতে পাচ্ছ না লিফটে আমি যাচ্ছি? এরপরও তুমি লিফটে ওঠার সাহস কি করে করো? লিফটটা আপনি কিনে রাখেননি, আর লিফটে করে যাব এতে আপনার কি ক্ষতি? তোর তো সাহস কম না, আমার মুখে মুখে কথা বলিস, এরপরে আবার বলিস আমি লিফটে যাব। তোর তো অনেক সাহস বেড়ে গেছে, কোথা থেকে এসেছিস?
আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নেই। কথাটা বলে আমি লিফটে ঢুকে গেলাম। তখনই লিফটটা বন্ধ করে দেয় পাশে থাকা মেয়েটার বডিগার্ড দুটা। তখন বডিগার্ড দুটা আমার শার্টের কলা ধরে লিফট থেকে বের করে দিতে চাইলো। কেউ আমার শার্টের কলা ধরলে আমার রাগটা এত পরিমাণ বেড়ে যায়, আমি আর নিজেকে সামলাতে পারলাম না। ওই মোটা দেখতে দুটো বডিগার্ডকে ধাপ করে দুটো ঘুষি দিয়ে লিফট থেকে বের করে দিয়ে আর লিফটটা চালু করে দেই। লিফটটা ওপরের দিকে যেতে লাগলো। মেয়েটা তো আমার দিকে তাকিয়ে একদম আগুনের মতো হয়ে গেছে রাগে চোখে। তখন মেয়েটা বলতে লাগলো, তোর তো সাহস কম না রে, তুই আমার বডিগার্ডদেরকে মেরে নিচে ফেলে দিলি, এরপর আবার আমার সাথে একই লিফটে উঠে তুই উপরে যাচ্ছিস। তুই কি আমাকে চিনিস আমি কে? তোর মতো দেমাগি মেয়ের সাথে আমার কোনো প্রয়োজন নেই, আর চেনা জানা এসবের আবার কি দরকার? তুই এসেছিস তোর মতো থাক, আমি আমার মতো। আমি এখানে এসেছি একটা কাজের জন্য, আর তুই তোর কাজে যা। তোর সাহস দেখে আমি জাস্ট অবাক হচ্ছি, আর বুঝতে পারছি না তোর কত বড় সাহস। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে তুই করে কথা বলিস, এরপরে আমাকে অপমান করিস। আমি তোকে ছাড়বো না। মেয়েটা কথা বলে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে যাবে। আমি মেয়েটার হাত ধরে পেছন থেকে ঘুরিয়ে মেয়েটার কোমরে হাত দিয়ে বলে উঠি, সুন্দরী, হাতটা তোমার নিজের হাতে রাখো। হাতটা মানুষের গায়ের উপর দিয়ে চালানোর চেষ্টা করো না, কারণ সবাই কিন্তু এক না। আমি মেয়েটার হাত চেপে ধরায় মেয়েটা অনেকটা ব্যথা পেয়েছে। বুঝতে পারলাম ব্যথায় মেয়েটার চোখ দিয়ে দুফোঁটা পানি পড়ে গেল, আর রাগে তো মেয়েটার চোখ দুটো একদম লাল বর্ণ হয়ে গেছে। এর মধ্যেই পাঁচতলা চলে এসেছি। আমি ওখানে যাব, কারণ ওখানে ইন্টারভিউ নেবে। আমি রুমে যেতে দেখলাম অনেকগুলো লোক এখনো দাঁড়িয়ে আছে আমার নাম্বারটার সাথে, তাই আমি কিছুক্ষণ ওয়েট করলাম। কি করতে পারে তুই আজকে আমার সাথে যা করেছিস, আমি তোকে উপহার দিব। তুই আমার সাথে এমন ব্যবহার করেছিস, আজ পর্যন্ত এমন কারো সাহস হয়নি আমার গায়ে হাত তোলার, কিন্তু তুই আমার সাথে যা করেছিস তার পরিণয় তোকে দিতেই হবে। তখন এই বডিগার্ড দুটা আমার কাছে এসে বলতে লাগলো, ম্যাম আপনি ঠিক আছেন তো? তোদের মতো কুত্তা ফেলে আমার লাভ কি? যদি বাইরে থেকে একটা কুত্তা এসে আমার সামনে কেউ ঘেউ ঘেউ করে, এখনই আমার সামনে থেকে বের হয়ে যা। তোদের আমার প্রয়োজন নেই, আমি একাই সবকিছু করতে পারবো। ওকে আমি দেখে নিব, আর আমার চোখের সামনে যদি দ্বিতীয়বার আসে তাহলে আমি কিন্তু গুলি করে দেবো। আর আব্বুকে বলে দিবি যে আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। কিরে দোস্ত, কেমন আছিস? কিন্তু তুই আমাকে একটাও কল করিসনি। আরে আমি লন্ডন থেকে ফিরে আবার হসপিটালটা উদ্বোধন করার জন্য গিয়েছিলাম। এর মধ্যে আবু চাপ দিচ্ছে যে আমি যেন তার ব্যবসা দেখাশোনা করি, কিন্তু তুই তো জানিস আমার ইচ্ছে আমি হসপিটালটা দেখাশোনা করব। এত বছর ধরে আমি মেডিকেলে পড়ে ডাক্তারি শেষ করেছি, এখন এমবিবিএস শেষ করে যদি আমি একটা হসপিটালে না বসি তাহলে আমার কাছে খুব খারাপ লাগবে। হ্যাঁ দোস্ত, আমি জানি তোর ছোটবেলাতে একটাই স্বপ্ন, তুই দেশের সব থেকে বড় ডাক্তার হবি। কারণ এই ডাক্তারের জন্যই তোকে তোর নিজের মানুষকে হারাতে হয়েছে। আজ তাই তো তুই এত বড় ডাক্তার হয়ে দেশে ফিরেছিস, কিন্তু তোর বাবা চাচ্ছে তুই অফিসের দেখাশোনাটা নিজে সামলা। এটা তো আমি বাবাকে বুঝিয়ে বলতে পারছি না, এখন কি করবো বল? আব্বু অসুস্থ, তাই আব্বু যতদিন অসুস্থ থাকবে ওই কয়দিন না হয় আমি অফিসের দেখাশোনা করব, এরপর না হয় আমি হসপিটালে চলে যাব। ওখান থেকে আমি যেহেতু হসপিটালটা খুলেছে আমার মায়ের নামে, তাই আমি ওখানে সময় দিব ভাবতেছি, আর লন্ডনে যাওয়া হবে না। তাহলে ভালো ডিসিশন নিয়েছিস। তুই আমাকে এখানে কল করে আসতে বলেছিস কেন? তোকে বলেছিলাম না এখানে আমাদের অফিস, আর পুরোটাই আমার বাবা। এখানে যদি আমার বাবা আমাকে দেখতে পারে তাহলে তো অফিসে নিয়ে যাবে। এমনিতেই আমি অফিসে যাওয়ার কথা বলে বাহানা করে এখানে ওখানে চলে যাই। আসলে দোস্ত, তোর একটু কথা বলার জন্য আমি এখানে ডেকেছি। আর আমি জানি এখানে যদি বলি তাহলে কোনো সমস্যা নেই, তুই কথাটা বুঝতে পারবি। আরে ভাই, তোর এত নাটক আমার সাথে করা লাগবে না। তুই এখন বল বিষয়টা কি, আর আমি মনে করি এখান থেকে চল আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে বসে কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। কিন্তু তোর হাতটা এভাবে লাল কেন, কি হয়েছে? আপনাকে আমার সাথে ঘটে যাওয়া সব কথাই বলে, সব কথা শুনে আফসানা বলে ওঠে, ছেলেটার তাহলে সাহস আছে বল? তুই কখনো কোনো ছেলেকে এমন ভাবে ছেড়ে দিসনি, কিন্তু ছেলেটার কাছে নাস্তানাবুদ হয়ে গেছিস। তুই কিন্তু আমাকে এর আগে দিচ্ছিস, চল। আরে বাবা, সরি সরি, আমার ভুল হয়ে গেছে। না, আমি বিষয়টা এমনি বললাম, কারণ তুই তো কলেজ লাইফ থেকে এই পুরো কলেজের ছেলে, তোর সামনে কথা বলার সাহস পর্যন্ত হতো না, তাই ভাবলাম আর কি। আমি আর আফসানা রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টে এসে কিছুক্ষণ পর আফসানা বলতে শুরু করে, আসলে হচ্ছে কি, আমি তোর অফিসের একটা ছেলে আছে, ওই ছেলেটাকে ভালোবাসি, কিন্তু ওই ছেলেটাও আমাকে ভালোবাসে। হ্যাঁ ভালো কথা, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে এখানে কিন্তু ওটা আসলো কোথা থেকে? তুই তো জানিস আমার বাবা এই শহরে এমপি, কিন্তু আমার বাবা কোনো ছোট পরিবারের সাথে আমার বিয়েটা দেবে না। আর আমি ওকে ছাড়া বাঁচবো না। ও তোদের কোম্পানিতে ছোট একটা পোস্টে জব করে, অত ভালো স্যালারি না, মাসে মনে হয় 1 থেকে 1.5 লাখ টাকা পাই। ভালোবাসিস, তাহলে এখানে স্যালারি বিষয়ে আসতেছে কেন? ওটাই তো হচ্ছে বিষয়, কারণ আমার আব্বু তো ওই ছেলের সাথে বিয়ে দেবে না, কারণ ও হচ্ছে মধ্যবিত্ত। আর আমার বাবা ওইখানে কখনোই আমার সাথে ওই ছেলের বিয়েতে রাজি হবে না।
আর আমরা পালিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, কারণ আমার আব্বুকে তুই চিনিস, যদি একবার ওর খোঁজ পেয়ে যায় তাহলে ওকে গুলি করে মেরে ফেলবে। তুই এইসব চিন্তা করিস না, আমি কোনো একটা জিনিস ভেবে তোকে জানাবো। এখন সমস্যাটা গুরুতর হয়েছে যে আমার আব্বু তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। এই বিষয়টা আমি এখনো ওকে জানাইনি, যদি জানাই তাহলে তো অনেক বড় সমস্যা হয়ে যাবে, কারণ ও আমাকে অনেক ভালোবাসে। তাহলে তো পাগলামি শুরু করবে। তলে তলে তুই এতটুকু এগিয়ে গেছিস, কিন্তু আজকে বলছিস? আসলে রিলেশনটা হচ্ছে আমাদের 6 মাস ধরে। তোকে বলার তো সময় হয়নি, আর তুই লন্ডনে পড়াশোনা নিয়ে অনেকটা বিজি ছিলি, তোর সাথে তো তেমনটা আমার কথাই হয়নি। আচ্ছা ঠিক আছে, এখন চল কিছু অর্ডার দিই, এরপর না হয় বাকিটা পরে কথা বলবো এই বিষয় নিয়ে। ওয়েটিং রুমে বসে আছি আর সবাই ইন্টারভিউর জন্য অফিসের কক্ষে প্রবেশ করছে। আমি মাথাটা হেলান দিয়ে চোখ বন্ধ করে অতীতে চলে গেলাম। আপনাদের তো আমার অতীতটা জানা নেই, আজকে সেই অতীতের কথা না হয় বলেই ফেলি। অতীত জীবন বিরতি। 5 বছর বয়সে বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। চাচার ওই সময় বয়স ছিল মাত্র 19 বছর। এই 19 বছরে চাচা আমাকে লালন পালন করার মতো এতটা সামর্থ্য রাখে না। ম্যানেজার ছিল খুবই বিশ্বস্ত এবং সৎ মনের মানুষ। উনি আমাদেরকে খুব আদর যত্ন করে রাখতেন এবং কি নিজের ছেলের মতোই আমাদেরকে সেই ছোটবেলা থেকে ভালোবাসতেন। আমাদের অনেক শত্রু ছিল, তারা আমাদেরকে যে কোনো মুহূর্তে মেরে আমাদের পুরো কোম্পানিটা শেষ করে দিতে চাইতো। তাই সবকিছু বিবেচনা করে আমাদের ওই ম্যানেজার আমাকে একটা এতিমখানায় দিয়ে আসেন বড় হওয়ার জন্য। আমার চাচা রফিক তখন বয়স 19 বছর। উনি এই 19 বছর বয়সে ওনাকে সব ব্যবসার দায়িত্ব দিয়ে দেন, আর পাশে সাপোর্ট করার জন্য আমাদের বিশ্বস্ত সেই ম্যানেজার আবুল সাহেব সাথে থাকে। 5 বছর বয়সে যখন আমাকে এতিমখানায় দিয়ে আসে, তখন আমি অনেক কান্নাকাটি করি পরিবারের জন্য, আমার মা বাবার জন্য, আমার চাচা চাচুর জন্য। তখন 7 বছর বয়সে একটা মেয়ে এসে আমাকে রাস্তা দেয়। সে আমার হাত বাড়িয়ে দেয়, নিজের হাতের সাথে হাত রেখে বলে, এই ছেলে, তুমি কান্না করে কেন? দেখো না কতগুলো এখানে তোমার মতো ছেলে আছে, ওরা কি একটাও কান্না করে? না, আমার বাবার জন্য খুব কান্না আসে। আসলে আমার বাবা মা মারা গিয়েছে, তো আর আমার জীবনে আমার চাচা ছাড়া আর কেউ নেই। আর আমার চাচাও আমাকে এই এতিমখানায় দিয়ে এসেছে। দেখো, তুমি এখনো আরো কান্না করছো। তোমার তো চাচা আছে, কিন্তু আমি তো জন্মের পর থেকে কোথায় বড় হয়েছি, কোথায় আমার জন্ম হয়েছে, তাও আমি নিজেই জানি না। কিন্তু দেখো, আমি আমার মনকে শক্ত করে এটাই আমার পরিবার হিসেবে বেছে নিয়েছি। আর জীবনের অধ্যায়টা কোথায় জানি না, এরপরেও দেখো আমি খুশিই আছি। আমি আমার জীবনটা কোথায় গিয়ে থামবে তারও কোনো সীমাহীন নেই। তাই আমি এখানে নিজেকে সঁপে দিয়েছি, এটাই আমার পরিবার। কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না, আপনি তো মনে হচ্ছে আমার বড় হবেন। মুখ আছে, তুমি আমাকে চিনবে কি করে? মাত্রই তো আমার সাথে দেখা হলো। তোমার আমি এখানে সবারই বড়। আমার বয়স তোমার থেকে 4 বছরের বেশি, তাই আমি তোমার বড়ই হব। তোমার বড় আপু বলেই ডাকবে। না, আমি আপনাকে আপু বলে ডাকতে পারবো না, আর আপনি করেও বলবো না। আমার কাছে আপনি শব্দটা কেমন জানি পর লাগে। তোমার এই ছোট্ট মনের মধ্যে কত রকমের ভালো চিন্তা ধারণা তুমি দেখেছো। তুমি বড় হলেই মস্ত একজন ভালো মানুষ হবে। ঠিক আছে, আমার নাম শ্রাবণী। আমি আজকে থেকে তোমার বন্ধু। তুমি যখন তোমার মন খারাপের সময় হবে আমাকে ডাকবে। আমরা দুজন একসাথে গল্প করে তোমার মন খারাপটা দূর করে দেব। আমার কোনো বন্ধু নেই, আমি নিলয়, আর আমি সবসময় তোমার সাথেই থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথেই থেকো। যাকে মন প্রাণ উজাড় করে জীবনে থেকে বেশি ভালোবেসেছি সেই মেয়েটা শ্রাবণী, যাকে আমি এতিমখানায় দেখেছি প্রথম। আমাদের বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। সে আমার থেকে 4 বছরের বড় হলেও সে মনে হয় আমার থেকেও অনেকটা বাচ্চা। শ্রাবণী যখন 19 বছর বয়স, তখন আমি ভালোবাসাটা বুঝতে পারি। দুজন দুজনকে ভালোবাসে শিখি, ভালোবাসার মানেটা বুঝতে পারি। আমি খারাপ মানুষ, তাই তো আমার এই খারাপই মন মানসিকতার জন্য আমার মানুষটাকে আমি নিজেই হারিয়ে ফেলেছি। আমার এই অন্যায়টা মনে হয় কখনো ক্ষমা করে যাবে না। আমি নিজেকে খুবই অনুতপ্ত মনে করি। আমাদের পড়াশোনাটা এতিমখানায় চলে। আমরা যখন বাল্যকালে পড়ি তখন সবাইকে আলাদা করে দেওয়া হয়। আমি অনেক চেষ্টা করি, পাগলিটাও অনেক অনেক বেশি আমাকে ভালোবাসে। আমার সাথে দেখা করতে না পারলে ওরও যেন ভাত হজম হয় না। এই 15টি বছর আমরা একসাথে ছিলাম, এটাই আমার পরিবার হিসেবে আমি বেছে নিয়েছিলাম। আমরা দুজনে প্ল্যান করেছিলাম এখান থেকে আমাদের যখন পড়া শেষ হবে তখন আমাদেরকে যে কোনো ভালো একটা জব দেওয়া হবে, এরপর সবাই বের হয়ে যাব। আমি আর শ্রাবণী সংসার করব। এসব নিয়ে আমি আর শ্রাবণী কথা বলছি আর হাসাহাসি করছি। এমন সময় ফাদার এসে আমাকে একটা চিঠি দেয়। চিঠি দিয়ে উনি ওখান থেকে চলে যায়। আমি চিঠিটা খুলে হাওয়া হয়ে দাঁড়িয়ে যায়। তখনই আমার এমন অবস্থা দেখে শ্রাবণী বলে ওঠে, তোমার এবার কি হলো? এভাবে দাঁড়িয়ে গেলে কেন?
তোমার চোখ দিয়ে কেন জানি পানি পড়তেছে। কি হয়েছে, কোনো সমস্যা? হুম। আমার চাচা আমাকে চিঠি লিখেছে যে আমার নাকি আগামীকালকে 16 বছর পূর্ণ হবে, তাই আমাকে এখান থেকে উনি নিয়ে যেতে চাইছেন। শ্রাবণীর মুখটা মলিন হয়ে যায়। তখন আমি শ্রাবণীকে বলে উঠি, তোমাকে তো আরো 15টি বছর আগে আমি বলেছিলাম আমার এক চাচা আছে, আর আমাদের একজন ম্যানেজার আমাকে এখানে দিয়ে যায়, যার কারণ আমাদের অনেক শত্রু আমাকে মারতে চায়, তাই উনি আমাকে এখানে দিয়ে যায়। কিন্তু এত বছর আর আমাকে দেখার জন্য একটুবারও আসেনি, তাই আমি ভেবে নিয়েছি এটাই আমার পরিবার। কিন্তু আজকে ওনারা আমাকে নিতে আসে। এখন আমি ভাবতেছি আমি আপনাদের সাথে যাব, কারণ টাকা ছাড়া তো জীবনে কিছুই হয় না। আর চিঠিতে লেখা আছে আমার যখন 25 বছর হবে তখন আমাকে সবকিছু বুঝিয়ে দেবে। আর তুমি মন খারাপ করছো কেন? আমি এখান থেকে গিয়ে তোমাকে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো না, তোমাকে ছাড়া আমি অন্য কাউকে কিচ্ছু ভাবতেই পারি না। তোমাকে না দেখলে আমি এক বিন্দু পরিমাণ থাকা এবং কি পরিমাণ বিশ্বাস নিঃশ্বাস নেওয়ারও চিন্তাই করতে পারি না। আরে পাগলি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাহলে তুমি চিন্তা করছো কেন? আমি তোমাকে কিছুদিন পরেই নিয়ে আসবো, ঠিক আছে? এখন হাসো একটু। কথা দিয়েছি তো, তুমি আমার জন্য আবার ফিরে আসবে। হ্যাঁ, তোমাকে আমি কথা দিচ্ছি, আমি তোমার জন্য অবশ্যই ফিরে আসবো। সকালবেলা অনেকগুলো গাড়ির শব্দে আমার ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে দেখি কম করে হলো 15 থেকে 20টা গাড়ি আমাদের হোস্টেলের সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলো রয়্যালস রুলস ও ফেরারি। এত দামি গাড়ি আমি কখনো দেখিনি। এত দামি গাড়ি নিয়ে আমাদের এতিমখানার হোটেলের মধ্যে কেউ নিয়ে আসবে, এটা আমি ভাবতেও পারিনি। কে এত বড় লোক যে আমাদের হোস্টেলের মধ্যে এত দামি গাড়ি নিয়ে এসেছে, তাও আবার একটা দুটো নয়, কম করে হলো 20টার উপরে। তখনই জানলা দিয়ে খেয়াল করলাম এতিমখানা যিনি প্রধান উনি সহ সবাই এসে ওই লোকদের সাথে কথা বলতে লাগলেন। এরপরে খেয়াল করলাম একটা গাড়ি থেকে একজন লোক সুটপুট পরা, চোখে সানগ্লাস, দেখতে মনে হয় একজন তামিল সিনেমার সুপারস্টার। ওর সাথে একজন মেয়ে, পাশে অনেকগুলো বডিগার্ড। মেয়েটাকে দেখে মনে হয় কোনো হিন্দি সিনেমার নায়িকার থেকে বেশি সুন্দর। আবার মহিলাটার সাথে আছে একটা ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা। কিন্তু ছেলেটার মুখটা কেমন জানি আমার মতোই, কারণ ছোটবেলায় আমি এমনই ছিলাম। আমি জানালা দিয়ে এসব কিছুই দেখছিলাম। তখনই দেখলাম কয়েকজন ফাদার এসে আমাকে বলল আমাকে নেওয়ার জন্য আমার চাচা এসেছে। আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না। তার মানে উনি কি আমার চাচা? আর পাশের মহিলাটা আমার চাচি, যিনি আমার চাচার ওয়াইফ। এই 15 বছর পর আমার চাচাকে দেখতে পেলাম, তাই তো চিনতে পারছি না উনি অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছেন। কিন্তু আমি সেই সময় ভাবতেও পারিনি আমাদের যে এত অর্থ সম্পদ থাকতে পারে। ফাদারের মুখে কথাটা শুনে তো পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে রইল, কারণ আমাকে এভাবে ওরা এত বড় একজন মানুষের ভাতিজা বলেছে। এরপরও আমি এত ধনী একটা পরিবার থেকে এসেছি, এটা কখনো ওদেরকে বুঝতে দিইনি। আমাকে দেখে জেলাস ফিল করছে, কারণ আমি এত কোটিপতি ছেলে। এটি তো আমি নিজেও জানি না যে আমার বাবার এত কোটি টাকা মালে, কারণ ওই সময় তো আমার বয়সটা ছিল 5 বছর। আমি এত কিছু বুঝবো কি করে? আমি নিচে আসলাম। নিচে এসে দেখলাম পাসপোর্ট 7 ইঞ্চির মতো লোকটা দাঁড়িয়ে আছে গাড়ির সামনে। আমাকে আসতে দেখে লোকটাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ফাদার, এটাই হচ্ছে আপনার ভাইয়ের ছেলে। লোকটার ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে সানগ্লাসটা খুলতেই দেখলাম চোখ দিয়ে পানি পড়ছে। আমাকে দেখে দৌড়ে আমার কাছে আসে, এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বাবা নিলয়, তুই আমাকে ক্ষমা করে দে, কারণ আমি তা এতটাই অসহায় হয়ে পড়েছিলাম যে আমি বাসা থেকে বের হতে পারতাম না। আমার উপর কতটা যে চাপ ছিল তুই নিজেও জানিস না। আমি যে তোর জন্য কি করব নিজেও বুঝে উঠতে পারছিলাম না। আমি খুবই অসহায় পড়েছিলাম। এই অল্প বয়সে আমি পুরো সবকিছু একাই সামলাচ্ছিলাম। আমাদের সেই ম্যানেজার উনিও মারা যান। ওই সময় আমি কি করব বুঝে উঠতে পারছি না। তাই তো আমি তোর সাথে দেখা করার অনেক চেষ্টা করেও করতে পারলাম না। নিজের মনকে শক্ত করে অনেক কষ্টে রয়েছিলাম, কারণ আমিও যে তোকে অনেকটা ভালোবাসি। আমি জানি তুই তোর চাচার উপর অনেকটা রেগে আছিস, কিন্তু আমার যে কিছু করার ছিল না। আমিও আবেগে হয়ে পড়ি, চোখ দিয়ে পানি বেরোতে লাগলো। আমিও চাচাকে জড়িয়ে ধরলাম। তখনই পিছনের ছেলেটা আমাকে এসে ভাইয়া বলে জড়িয়ে ধরে, মেরুদণ্ড করে। এরপর আমি গাড়িতে উঠি, কিন্তু আমার শ্রাবণীর কথা একদমই মনে ছিল না। ওকে যে আমি বিদায় জানাতে ভুলে গিয়েছি। আশেপাশে ছেলে মেয়েগুলোর কথা শুনে খুব খারাপ লাগছে, কারণ কেউ কেউ বলছে যে নিলয় নাকি আমাকে বলে যাবে, আর কেউ বলছে আমাকে যে শেষ পর্যন্ত ভুলে গেল, যে যাওয়ার সময় একটি পারও ডাকলই না। বিষয়টা খুব খারাপ লাগছে। যে মানুষটাকে এতটা ভালোবাসি সেই মানুষটা যাওয়ার সময় একটি বারও বললো না। নীলে আমাকে করে দিয়েছে, সে আমার জন্য অবশ্যই আসবে। আমি ওর জন্য অপেক্ষা করব। যতদিন না আসে ততদিন ধরে আমি ওর অপেক্ষায় চেয়েই থাকবো। আমার কান দেওয়ার প্রয়োজনই নেই। আমি জানি নীলে
আমাকে কতটা ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। নিলয়, তুমি আসাতে আমি একটা পার্টির আয়োজন করেছি। ওখানে দেশের সব থেকে নামকরা বিজনেসম্যানরা তোমার সাথে দেখা করতে আসবে। তার আগে তোমাকে পরিবর্তন করতে হবে। আমি এখনই একটা অ্যাসিস্ট্যান্টকে বলে দিচ্ছি তোমাকে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। এরপর আমার সাথে কয়েকটা বডিগার্ড দেওয়া হয়। আমি বারণ করা সত্ত্বেও চাচা কথা শোনেনি, আর আমাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে একটা ছেলেকে দেওয়া হয়। ছেলেটা আমাকে একটা বড় শপিং মলে নিয়ে যায়। ওখানে গিয়ে আমাকে ছেলেটা একটা পার্লারে নিয়ে যায়। জেন্টস পার্লারে নেওয়ার পরে প্রায় 1 ঘন্টা পর আমাকে বের করা হয়। আমি আয়নার সামনে তাকিয়ে দেখি নিজেকেই চিনতে পারছি না, কারণ আমার পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন তো আমি নিজেকে তামিল সিনেমার নায়কের মতো লাগতে শুরু করলাম। এরপর ছেলেটা আমাকে গাড়ির সামনে নিয়ে যায়। গাড়ির দরজা খুলতে আমি গাড়িতে উঠে বসে ছেলেটা গাড়ি চালিয়ে আমাকে পার্টির উদ্দেশ্যে নিয়ে যায়। একটা পার্টি সেন্টারে গিয়ে গাড়িটা থামে। দেখলাম অনেক বিশাল পার্টি সেন্টারটা। আমি গাড়ি থেকে নেমে তো পুরোই অবাক, পুরা রাশিয়ান। এত বড় একটা সুন্দর কখনো আমি দেখিনি। আশেপাশে বডিগার্ডদের ছিনিমিনি। আমাকে দেখতেই সবাই সালাম দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলো। আশেপাশে কাজের লোকের অভাব নেই, আর পুরো বাড়িটা সাজানো আছে বাতি দিয়ে। এই তো মাই ডিয়ার শান, এখন তোমাকে খুবই সুন্দর দেখাচ্ছে। কাম, এখানে অনেক বড় বড় বিজনেসম্যানরা এসেছে শুধু তোমার সাথে দেখা করতেই। শহরের সব থেকে বড় বড় বিজনেসম্যানরা তোমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে পড়ে আছে। তোমার একটা সাইনের অপেক্ষায় সবাই দাঁড়িয়ে আছে। তোমাকে আমি যা বলছি মন দিয়ে শোনো। নিজেকে কখনো কারোর সামনে ছোটভাবে দেখবে না। তুমি বড়, কারণ তুমি এখানে সবার থেকে বড় বিজনেসম্যান। সবাই তোমার কাছে আসবে শেয়ারের জন্য। তোমার একটা শেয়ার ওদেরকে রাতারাতি কোটিপতি বানিয়ে ফেলবে, কারণ শহরের নাম্বার 1 বিজনেসম্যান হচ্ছে তুমি। কথাগুলো আমি ফলো করতে লাগলাম। চাচা ঠিক একজন বিজনেসম্যানদের মতো আমাকে কথা বোঝাচ্ছে, কার সাথে কিভাবে কথা বলতে হবে। তখন চাচা আর বলতে লাগলো, তোমার বাড়ি এইগুলো তোমার, তুমি এইগুলো ইউজ করবে। আর হ্যাঁ, তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে রাজীব। আর হ্যাঁ, তোমার যার সাথে ডিল করাইছে তুমি তার সাথেই করবে। এখানে কিন্তু সবাই বড় বড় পার্টি এসেছে শুধু তোমার সাথে দেখা করতে। তখন আমি সবার সাথে দেখা করতে লাগলাম। সবাই আমাকে দেখে হাত মিলাতে লাগলো। একজন একজন এক এক রকমের কথা বলতে লাগলো। সবাই আমাকে সম্মান দিতে লাগলো। তখন আমি বুঝতে পেরেছি টাকার কি পাওয়ার আর আমার কি পাওয়ার। আমি চাইলে যে কোনো মানুষকে আমার চোখের সামনে 2 মিনিটেই শেষ করে দিতে পারি। আমি চাইলে আমার টাকার পাওয়ারে কয়েকটা মানুষকে গরিব থেকে বড়লোক বানিয়ে ফেলতে পারি। আমি চাইলে কারো পুরো ব্যবসাকে একদম তছনছ করে দিতে পারি। সেই পাওয়ারটা আমার আছে। এর মধ্যে আমি উল্লাস হয়ে পড়েছি। আমি দেমাগি হয়ে গেছি। আমার রাগ পোষণ করতে লাগলো। আমি খুবই লোভী প্রকারের মানুষ হয়ে গিয়েছি। আমি এত টাকার অহংকারে কেমন জানি হয়ে গেছি। টাকাতে মেতে গেছি। নিজেকে নিজেও চিনতে পারছি না আমি কেমন হয়ে গেছি। এভাবে 6 মাস কেটে গেছে, আমি নিজেও জানি না। এর মধ্যে একটিবারও শ্রাবণীর কথা আমার মনে পড়লো না, কারণ আমি যে টাকার নেশায় পুরো মগ্ন হয়ে গেলাম। আমি যে এই বিলাসিতায় শ্রাবণীকে একদমই ভুলে গিয়েছি। আমেরিকা থেকে ডিল করে আমি সবে বাসায় মাত্র ফিরেছি। প্রায় 1 মাস পর আমেরিকা থেকে দেশে এসেছি। দেশে এসে আমি সবে মাত্র শুনলাম, চোখটা লাগাতেই কারো কান্নার শব্দ আমার কানে বাজতে লাগলো। তখন আমি কান পেতে শুনতে লাগলাম, চোখ বন্ধ করে অনুভব করতে লাগলাম কেউ যেন কান্না করছে আর আমার উদ্দেশ্যে বলে উঠছে, নিলয়, আমাকে বাঁচাও। আমি কি করেছি? নিলয়, তুমি আমায় কথা দিয়েছো, তুমি আমাকে নিয়ে যাবে, কিন্তু তুমি তুমি তোমার কথা রাখোনি। আমি কি দোষ করেছি তোমার? আমি তো তোমাকে শুধু ভালোবেসেছিলাম, তোমাকে ভালোবেসে তোমার অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি তুমি তোমার ভালোবাসাটা রাখোনি। আমি কি অন্যায় করেছিলাম নিলয়? না, এইটা হতে পারে না। না, আমি কি করে মানতে পারি যে আমার শ্রাবণী আমার থেকে চলে গিয়েছে? আমি তো টাকা পয়সার মোহে পড়ে আমার ভালোবাসার মানুষটাকে ভুলে গিয়েছি। আমি এমন নির্লজ্জ নির্ভুল কি করে হতে পারি? না, আমি তো আমার শ্রাবণীর কথা ভুলে গিয়েছি। আমি অর্থ সম্পদ পেয়ে অহংকারী হয়ে গেছি। আমি ভুলে গিয়েছি আমার ভালোবাসার কথা। আমি সারা রাত দুচোখ এক করতে পারিনি। রাজীবকে কল দিয়ে গাড়ি বের করতে বলি। এত সকাল সকাল আমাকে বের হতে দেখে ছোট চাচ্চু বলে ওঠে, নিলয়, এত সকাল সকাল তুমি কেন ঘুম থেকে উঠে গিয়েছো? চাচাকে সবকিছু খুলে বলি। সবকিছু শুনে চাচা বলে ওঠে, নিলয়, তুমি কিন্তু একদমই ঠিক করনি। মেয়েটা কত কষ্ট পাচ্ছি। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখনই এতিমখানায় যাও। আমি আর দেরি করলাম না। রাজীবকে বলে গাড়িটা বের করে চললাম এতিমখানার উদ্দেশ্যে।
চোখ বন্ধ করতে মনে পড়ে গেল আমি শেষ কবে যে শ্রাবণের সাথে দেখা করেছি, আর এর মধ্যে একটিবারও ওর কথা আমার মনে পড়লো না। আমি ওকে সত্যি ভালোবেসেছিলাম। আমার তো এখন মনে হচ্ছে আমার মতো এমন পাপী মানুষ পৃথিবীতে যেন আর দুটো না হয়। নিজের দিকে নিজেই তাকাতে দেখলাম কেমন একদম জঘন্যহীন। আমি কি করে হতে পারি? একটা মেয়ে আমার অপেক্ষায় আছে, আর আমি কি না কি করেছি সে নিজেও ভাবতে ঘৃণা লাগছে। প্রায় 3 ঘন্টা পর এতিমখানার সামনে এসে গাড়িটা থামতে গাড়িটা থেকে নেমে তাড়াহুড়ো করে আমি শ্রাবণীর উদ্দেশ্যে হাঁটা দিলাম। হোস্টেলের সামনে আসে দেখলাম ফাদার সহ অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। একটা কিসের মাঝখানে বুঝতে পারলাম না। লোকগুলোকে সরিয়ে এগিয়ে যেতে দেখলাম একটা মরদেহ খাটের উপর শোয়ানো আছে, আর উপরে সাদা কাপড় দিয়ে মোড়ানো। কিন্তু কিন্তু কে মারা গিয়েছে বিষয়টা ঠিক বুঝলাম না। আমি বিষয়টা এতটা তদন্ত করলাম না। আমি তো শ্রাবণের জন্য পাগল হয়ে আছি। আমি আশেপাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম যে আমাদের সাথে একসাথে বড় হয়েছে। শ্রাবণীর কথা জিজ্ঞেস করতে ছেলেটা আমাকে ওই লাশটার দিকে আঙ্গুলটা ইশারা দিয়ে দেখিয়ে দিল। ছেলেটার এমন ইশারা শুনে আমার যেন পায়ের নিচ থেকে মাটি চলে যাওয়ার মতো হয়ে গেছে। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। এইসব কি বলছিস? শ্রাবণী মানে কোথা থেকে? শ্রাবণী আজকে মারা গিয়েছে? কথাটা যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। আমি দৌড়ে কাঠের সামনে যেতেই একটা তীব্র বাতাস বয়ে যাওয়া মাত্রই মুখটা প্রকাশে ভেসে ওঠে। মুখটা যে আমার বড়ই চেনা। সেই মানুষটাকে দেখেছি আমার বুকটা কেঁপে ওঠে। নিজেকে হাজার প্রশ্ন করেও কেন জানি না কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। আমার জীবনটা কেন জানি না এলোমেলো হয়ে গেল। আমি আমার নিজেকে চিনতে বড় কষ্ট হচ্ছে। আমি কি সেই নিলয় যে কিনা একটা মেয়েকে অসম্ভব পরিমাণ ভালোবাসতাম? আজকে আমার জন্য মেয়েটা এমন হয়েছে। কি করব জানি না। আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। চোখ বন্ধ করে ভাবছি এটা না, এটা সত্যি হতে পারে না, এটা স্বপ্ন। কিন্তু না, এটাই যে বাস্তব। আমার কান্নার শব্দ কেন জানি না পুরো এতিমখানাটা কান্নায় ভেঙে যায়। পুরো এতিমখানাটা একদম নিস্তব্ধ হয়ে যায় আমার কান্না স্বরে। আমাকে পুরো বিষয়টা খুলে বলে যে শ্রাবণী আমার অপেক্ষায় সবসময় বসে থাকতো, কিন্তু সন্ধ্যা হলে সে চলে যেত। এভাবে দীর্ঘ 6 মাস ধরে সে আমার জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আমরা অনেক কথাবার্তা বলা সত্ত্বেও শোনেনি। তোমাকে স্বপ্নে দেখে সেই রাতে তোমার খোঁজে বের হয়। এরপর একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্টে আর কিছু বলতে পারলো না। ফাদার কান্নায় ভেঙে পড়ে। হাজার দুঃখ আর কষ্ট বেদনা নিয়ে আমার শ্রাবণীকে আমি নিজের হাতে দাফন দিই। দীর্ঘ 3 বছর ধরে আমি কিভাবে ছিলাম, কিভাবে কাটিয়েছি কাউকে বোঝানোর মতো না। আমার অবস্থা এতটাই পাগলের মতো হয়ে গেছে যেন রাস্তার কুকুরেরাও আমার দিকে তাকালেই ওদের মায়া লাগে। আমার চাচা অনেক বলা সত্ত্বেও আমি ওনার কথা শুনে সেই সাথে আমি ঘুমিয়েছিলাম। তখন মনে হয়েছিল আমার স্বপ্নের মধ্যে শ্রাবণী আমার মুখটি ধরে বলছিল, নিলয়, এই নিলয়, পাগলামি করবে না নিলয়। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি নিজেকে এভাবে ধীরে ধীরে কষ্ট দিও না। তুমি যদি এভাবে কষ্ট দাও তাহলে আমি যে ওপারে ভালো থাকতে পারবো না। কারণ কারণ আমি যে তোমাকে নিয়ে অনেক চিন্তা করি। আমার ভালোবাসার কসম লাগে তুমি নিজেকে এতটা কষ্ট দিও না। তোমার কষ্ট আমি যে শুয়ে থাকতেও সহ্য করতে পারি না। আমি মরেও যে শান্তি পাবো না তোমার এমন কষ্ট দেখলে। শ্রাবণী স্বপ্নের মধ্যে এমন কথাগুলো বলে আমাকে ছেড়ে চলে যায়। আমি যেন আরো কষ্টে আমার বুকটা ফেটে যায়। আমি চিৎকার করে ওকে ডাকতে থাকি। শ্রাবণীর শেষ কথা শুনে আমি আর কিছু ভাবতে পারিনি। পরে আমি ওখান থেকে বাসায় যাই। বাসায় গিয়ে চাচা আমাকে এমন অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায়। আমাকে নিয়ে সেলুনে নিয়ে যায়। সেলুনে গিয়ে সবকিছু কেটে আমাকে আবার সুস্থ করে তোলে। বাসায় কিছুদিন থাকার পর চাচাকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে আসি ঢাকায় নিজের অজানা গন্তব্যের উদ্দেশ্যে। আমি চাই না আর আমার সেই অহংকার জীবনটা আমার মধ্যে পড়ে থাকুক, যে জীবনটা আমার সুখ শান্তি সবকিছু কেড়ে নিয়েছে। তাই তো আমি চলে এসেছি এই শহরে। আপনারা হয়তো আমার অতীতের জীবনটা বুঝতে পেরেছেন। আমার অতীতটা কতটা কষ্ট কেটেছে আর কতই না কষ্টের মধ্যে আমি ছিলাম। এখন বর্তমানে আসা যাক। ওয়েটিং রুমে বসে আছি। তখনই একটা মেয়ে এসে আমাকে কেবিনে যেতে বলল। আমি গিয়ে কেবিনে প্রবেশ করলাম। কেবিনে প্রবেশ করতেই তখন দেখলাম একটা ভদ্রলোক বসে আছে। আমি কেবিনে প্রবেশ করতেই উনি আমাকে কৌশল বিনিময় করলো। তখন আমার কাছ থেকে আমার সিভিটা চায়। আমি ওনাকে আমার সিভিটা হাতে দিয়ে সবকিছু দেখে উনি বলে ওঠে, তোমার সবকিছু তো দেখছি খুবই ভালো, কিন্তু তুমিও কোথাও আগে কি কোনো জব করোনি? আর তোমার এত ভালো সার্টিফিকেট থাকা সত্ত্বেও তুমি এতদিন কি করছিলে? কোনো জব করোনি কেন? আমি যে কখনো জব করব তা আমি কখনো ভাবিনি। তাই আজকে নিয়তি আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে যে আমাকে একটা চাকরি করতে বাধ্য করেছে। তোমার অতীত নিয়ে আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না, আর ওই বিষয়ে তোমাকে কোনো জোর দিব না। জানার জন্য এতটুকু প্রশ্ন করব, তুমি বিজনেস সম্পর্কে কি জানো? আমি আমার বিজনেসে যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওগুলো সব ওনাকে খুলে বলি। উনি সবকিছু শুনে ইমপ্রেস হয়ে আমাকে বলে ওঠে,
তুমি কোনো বিজনেসম্যান না, কিন্তু তুমি বিজনেসম্যানদের থেকে অনেক বেশি চিন্তা ভাবনা করো, যে চিন্তা ভাবনা আমাদের মতো এত ছোটখাটো বিজনেসম্যানরাও বলতে পারে না। তোমার চিন্তাধারাটা খুবই হাই লেভেলের মনে হয়। তোমার চিন্তাধারণা একজন বড় মানুষের মতো। এই শহরের সব থেকে বড় গ্রুপ তোমার খান গ্রুপ ইন্ডাস্ট্রিজ, ওখানে আমি শেয়ার নিয়েছি। আর ওই শেয়ারটার জন্যই আজকে আমি এত বড় একটা বিজনেস ফ্যান হতে পেরেছি। এই গ্রুপ থেকে কেউ যদি একটিবার শেয়ার নিতে পারে তাহলে তাকে কেউ পিছনে ফেলতে পারে না। আর ওই গ্রুপ থেকে শেয়ার দেওয়া বা নেওয়া সহজ না। ঠিক আছে, তাহলে তুমি আগামীকাল থেকে জয়েন হও। এরপরে আমি বাসা চলে যাই। বাসায় যাওয়ার সময় 1 কেজি মিষ্টি নিয়ে যাই। সবাইকে মিষ্টি মুখ করে বলি আমার চাকরিটা হয়ে গিয়েছে। ভাইয়া, তোমার কিন্তু মিষ্টিতে হবে না, তুমি কিন্তু আমাদেরকে ট্রিট দিতে হবে। আচ্ছা ঠিক আছে, স্যালারি পেলে অবশ্যই আমি তোমাদেরকে ট্রিট দেবো, এতে কোনো সমস্যা নেই। এখন চলো সবাই মিলে রান্না করি। আমিও রান্নার কাজটা একটু শিখে নিই। সবাই মিলে রান্না করে খাওয়া দাওয়া করি। আমি রুমে এসে শুয়ে পড়ি। সকালবেলা অফিসে চলে যাই। আমি অফিসে গিয়ে দেখি সব কাজ এলোমেলো আর জাল করা, তাই আমি সব মেল করব। তখনই ম্যানেজার এসে আমাকে বলে, দেখো মিস্টার নিলয়, তুমি নতুন এসেছো, এসব বুঝবে না, আর মেইল করার প্রয়োজন নেই। আমি এগুলো হ্যান্ড ওভার করবো। আমি দেখতে পাচ্ছি এখানে কম করে হলো 20 কোটি টাকা আপনি লস করে দিয়েছেন, বলতে গেলে নিজের পকেটে নিয়ে গিয়েছেন। 2 দিন তুমি সবকিছু বুঝে গিয়েছো। আসলেই তোমার ট্যালেন্টটা ভরপুর। তোমার ট্যালেন্টের খুবই প্রয়োজন আমার। তুমি আমার সাথে কাজ করো, তোমাকে আমি টাকা দিয়ে পেপে ফুলিয়ে দিব। প্রতি মাসে তুমি কত স্যালারি পাও? 40? না, আমি তোমাকে প্রতি মাসে 1 কোটি টাকা করে দিব। শুধু আমার সাথেই তুমি কাজ করবে, আর কিছু লাগবে না। তোমার ক্যারিয়ারটা কতটা এগিয়ে যায় তুমি দেখতে পারবে। তোর মতো জানোয়ারের বাচ্চাদের মতো এমন মানুষ থাকা সত্ত্বেও আজকে এমন পরিস্থিতির শিকার হয় বড় বড় ব্যবসায়ীরা। তোর মতো নিমক হারামি এমন আছে বলেই আজকে ভোগান্তির মধ্যে পড়তে হয় এমন বিজনেসম্যানদের, যার কাজ তার ক্ষতি করতে একটি বারও কখনো ভাবিস না। ম্যানেজারটা আমাকে থাপ্পড় দিয়ে যাবে এমন সময় কথা শুনে তখন আমি ওর হাতটা ধরে ওকে একটা ঘুষি দিই। তখন ও ছিটকে গিয়ে পড়ে একটা দেয়ালের সাথে। আর সাথে যত কলিগ ছিল সবাই ধরে চলে আসে আমাদের এমন হট্টগোল দেখে। তখন অফিসের স্যার চলে আসে। স্যার এসে জিজ্ঞেস করে, নিলয়, কি সমস্যা? তুমি আজকেই জয়েন হয়ে গেছো আর আজকে এমন দুর্ব্যবহার তোমার? আমি তোমাকে খুব শান্তশিষ্ট মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি এমন একটা কাজ করবে তোমার থেকে আশা করিনি আমি। আমি বুঝতে পেরেছি উনি আমাকে ভুল বলেছে। তাকে মেল থেকে যে ফাইলটা করব ওই ফাইলটা বের করে ওনাকে আমি দেখাই। সবকিছু দেখে উনি পুলিশকে কল করে। স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি লোভে বসে পড়ে অন্য কোম্পানির সাথে ডিল করেছি। স্যার, আমাকে মাফ করে দেন। আমি আপনার অনেক আগ থেকে কাজ করি। দুধ কলা দিয়ে এতদিনে আমি কাল সাপ পুষেছিলাম। আমি বুঝতেই পারিনি তোর মতো একটা নিমক হারাম আমার সাথে এত বড় একটা কাজ করতে পারে। এই ফাজিলটাকে এখনই ধাক্কা দিয়ে থানায় নিয়ে যান, আর ওকে কিছুদিন রিমাইন্ডে দিবেন, আর যত টাকা প্রয়োজন আমি দিব। পুলিশ অফিসাররা ওই ম্যানেজারকে ধরে নিয়ে যায়। তখন সে আমাকে আমার কাঁধে হাত দিয়ে বলতে লাগলো, যেন নিলয়, আমি একটু উদার মনের মানুষ, তাই তো আমি আমার কলিগদের সাথে সবসময় ভালোভাবে কথা বলি। আমার কোম্পানির কয়েক হাজারটা, এরপরও আমি এখানে শুধু আসি তোমাদের সাথে একটু কথা বলি। আর যে কে এখন তুমি ধরিয়ে দিয়েছো, আমি নিজের চাইতে বেশি বিশ্বাস করতাম। আজকে দেখো আমার কি করেছে। প্রতি মাসে যদি এভাবে কোটি কোটি টাকা আমারও পাচার করে, তাহলে চিন্তা করো এত বছরেও কয়েক হাজার কোটি টাকা আমার আত্মসাৎ করেছে। আজ তুমি যদি না থাকতে, তাহলে হয়তোবা আমি ওকে কখনো ধরতে পারতাম না। আমি এমন একজন উদার মনের মানুষ যে আমি কখনো এসব নিয়ে ভাবি না। আমি যার খাই তার কখনো পেছন থেকে নিন্দা করি না, এর স্বভাবের মধ্যে পড়ে না। আমি জানি তুমি কেমন ধরনের মানুষ, তাই তো আমি চাই আমার ম্যানেজারিং পোস্টটা তোমাকে দিতে। আর আমি লন্ডনে শিফট হব করতেছি, আর কিছুদিন পরই আমার মেয়ে এই অফিসে এসে দেখাশোনা করবে। আশা করি তুমি আমার মেয়েকে সাহায্য করবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমি যথাসাধ্য আপনার মেয়েকে সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ, তুমি আমাকে স্যার বলার কোনো প্রয়োজন নেই, তুমি এখন থেকে আমাকে আঙ্কেল বলেই ডাকবে। এভাবে অফিসের যাতায়াতে কেটে যায় কিছুদিন। এর মধ্যে স্যার আমাকে ফোন দিয়ে জানায় উনি নাকি লন্ডনে চলে যাচ্ছে, কবে ফিরবে তা জানে না, আর সব দায়িত্ব ওনার মেয়ের কাছে দিয়ে দিয়েছেন। বাসায় বসে আছি, তখন দেখি ঈশান বসে আছে। ওর রুমে দেখি ওর মন খারাপ, তাই কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমার মনটা খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে? আর তোমাকে অফিসে দেখি মনমরা হয়ে বসে থাকো। ভাইয়া, তুমি এখন ম্যানেজার, তুমি এখন সব দিক দিয়ে খেয়াল রাখতে হয়, তাই তোমাকে বিষয়টা আমি বলবো বলেও বলতে পারি না। আমি আমার পরিবারের সবাইকে হারিয়েছি। যবে থেকে তোমাদের কাছে উঠেছি তবে থেকে তোমাদের পরিবার হিসেবে আমি নিজেকে ছবি দিয়েছি। তোমাকে আমার নিজের ছোট ভাই হিসেবে দেখেছি, তোমার বাবাকে আমার বাবা হিসেবে দেখি। তোমার বাবাও আমাকে তার নিজের সন্তানের মতোই ভালোবাসে, আর তুমি আমাকে বড় ভাই হিসেবে অনেক শ্রদ্ধা করো। হ্যাঁ, এটাই সত্যি যে ঈশান
আর তার বাবা আমাকে তার পরিবারের একজন ভেবে নিয়েছে, আমিও তাদেরকে আমার পরিবার হিসেবে মেনে নিয়েছি। না ভাই, বিষয়টা এমন না। আসলে বিষয়টা এমনটা হয়েছে যে কি বলবো বুঝে উঠতে পারছি না আমি। এত বাহানা না করে আমাকে সোজাসাপটি খুলে বল, কি হয়েছে? আসলে সত্যি বলতে একটা মেয়েকে আমি প্রচন্ড পরিমাণ ভালোবাসি। মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে। ওকে পালিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু ওর বাবা হচ্ছে এই শহরের এমপি। আমি ওকে পালিয়ে নিয়ে গেলে ওর বাবা যে কোনো সময় আমাকে ধরে মেরে ফেলতে পারে। আর ওর বাবা আমার কাছে বিয়ে দিবে না, কারণ আমি সামান্য একটা চাকরিজীবী। তুমি তো জানো আমি যে টাকাটা পাই আগে ওই টাকা দিয়ে আমি লোন পরিশোধ করতাম, আর বাকিটা জমিয়ে রাখতাম, আর কিছু দিয়ে সংসার চালাতাম। এখন হয়তো তুমি আমাদের লোনগুলো পরিশোধ করে দিচ্ছ, কিন্তু এখন আমি যে ওর হাতটা চাইবো তারও কোনো উপায় নেই। কারণ ওর বাবা নাকি কোনো বড় ছেলে ছাড়া ওর বিয়ে কারো কাছে দিবে না। আর ও বলেছে গতকাল ওর বাবা তার বন্ধুর ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে, এমনকি আগামী 5 দিন পর বিয়ে। তাই ভাইয়া আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি আমার ভালোবাসার মানুষটাকে হারাতে চাই না, প্রয়োজনে আমি আমার জীবনটা দিয়ে দিব। ঠাস করে একটা থাপ্পড় লাগাবো। এমন ধরনের কথা বলবি, তুই চিন্তা করিস না, আমি তোকে ওই মেয়েকে এনে দিব, আর তোকে আমি ওর সাথে বিয়ে দিব। তোকে আমি কথা দিচ্ছি, আর তুই চিন্তা করিস না, বিয়ের দিনে আমি ওকে তুলে নিয়ে আসবো, আর তোকে যেভাবে বলবো তুইও ওইভাবেই করবি। তুমি সত্যি বলছো ভাইয়া? নীল ভাই তুমি সত্যি বলছো তো? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। বললাম না, আমি যা কথা দিই তা একটু নজর হয় না। তোকে যা বলেছি তাই হবে, এখন চুপচাপ করে খেয়ে নে। মনে হচ্ছে তো 2 দিন ধরে কিছু খাসিনি। সত্যি বলেছে ভাইয়া, আমিও 2 দিন ধরে কিচ্ছু খাইনি। কিরে, মেয়েটাও কিছু খায়নি নাকি? মাথা নিচু করে মাথা নাড়ালো। বাপরে, এটাকে বলা হয় ট্রু লাভ। ভালোবাসায় আরো কত কি দেখা লাগবে আল্লাহ জানে। ভাইয়া তুমি থাকো, আমি ওকে কল করে বলি। ঈশানের কল আসতেই ওর মুখে সব শুনে খুশি হই, তাই নীলাকে কল করি। হ্যাঁ দোস্ত, বল কি অবস্থা? দোস্ত তোর কিন্তু আমার সাথেই থাকতে হবে কক্সবাজারে। নীলাকে সব কিছু খুলে বলি। সকালবেলা খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে রওনা দিই। একটু সময় পর অফিসের সামনে আসি, দেখতে পাই পুরো অফিস সাজানো। জিজ্ঞেস করতে বলে ওঠে আজকে স্যারের মেয়ে অফিসে আসে। আমি কাউকে কিছু না বলে অফিসের কেবিনে প্রবেশ করি। আমি অফিসের কেবিনে বসে আছি, তখনই সবাইকে স্যারের মেয়েকে বরণ করে অফিসের ম্যাডামের রুমে নিয়ে যায়। তখন পিয়ন এসে বলে ম্যাম আমাকে ডাকছে। আমি রুমে গিয়ে দেখি পিয়নের দিকে তাকিয়ে স্যারের সাথে কথা বলছে ল্যাপটপের মধ্যে। তাই আমি পেছন থেকে ওনাকে দেখতে পাচ্ছি, মুখটা দেখতে পাচ্ছি না। তখন পেছন থেকে স্যারের মেয়ে বলে ওঠে, তাহলে তুমি হচ্ছ নিলয়, যার কথা বাবা বারবার করে বলেছিল, তোমার এত প্রশংসা করেছিল, তুমিই তাহলে আমাদের বিশ্বস্ত লোক। কথাটা বলে মেয়েটা পেছন করে আমার দিকে তাকিয়ে চিৎকার করে বলে ওঠে, তুই তুই এখানে আমাদের অফিসে তুই কি করে ঢুকলি? পেছনে ঘুরতে আমি একদম শর্ট খেলাম, কারণ মেয়েটা আর কেউ না, ওই দিন ওপরে ওঠার সময় লিফটে যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছিল ওই সেই মেয়েটা, বাবার দেমাগি মেয়ে। তাই তো বলি মেয়েটার এত ভাব ছিল কেন? বড়লোকের মেয়ের বলে কথা, তাই তো এতটা ভাব ছিল। তখনই আমাদের এমন কথা শুনে আঙ্কেল ল্যাপটপ থেকে বলে ওঠে, কি হয়েছে নীলামা, তুই কি ওকে আগে থেকে চিনিস নাকি? ওকে আমি চিনবো না? ওকে আমি হাড়ে হাড়ে চিনি। ওই ছেলেটাই যেই ছেলেটাকে আমাকে লিফটে ওই দিন অপমান করেছিল, ওকে আমি তো ছাড়বো না। ওকে মেরে ওর হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবো। দেখ মা, তুই আমার কথা শোন, আবার একটু কথা বোঝার চেষ্টা কর। ছেলেটা খুব ভালো, তোর সাথে যা হয়েছে তুই একটু ভুলে যা। আমি এখন বাইরে যাচ্ছি, প্লিজ তুই একটু আমার কথা শোন। আপনি কি মনে করেছেন আমি আপনাদের এখানে থাকবো না? আমিও আপনার সাথে কোনো কাজ করতে ইচ্ছুক না, আমি প্রয়োজন হলে চলে যাব। দেখো বাবা নিলয়, তোমার ভরসায় আমি লন্ডনে এসেছি। এখন তুমি যদি এমন ধরনের কথা বলো তাহলে আমি মনে বড় কষ্ট পাবো। আঙ্কেলের কথায় আমি একটু শান্ত হলাম, তাই আর কিছু বললাম না। ওনার কথায় রাজি হলাম। তখন একটু শান্ত হয়ে বলে উঠলো, ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলেছো তাই আমি আর কিছু বললাম না। কিন্তু মিস্টার নিলয়, তুমি এই নীলাকে চেনো না। এই নীলা চৌধুরী কি করতে পারে, তোমার এমন হাল করব যে তুমি সারা জীবন মনে রাখবে। কি আর করার, বাধ্য হয়ে ঝগড়াটি মেয়েটার সাথে আমাকে কাজ করতে হলো। আমাকে যা ইচ্ছা তাই কাজ করেছে, কিন্তু কিছু বলছি না, শুধু আঙ্কেলের কথায় মুখ বুঝে মেনে নিচ্ছি। আমাকে কাজ করে মেয়েটা যেন শান্তি হচ্ছে না। তখনই মেয়েটা আমাকে বলে ওঠে, তো কেমন মজা আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল, তাহলে তো বুঝতেই পেরেছো। ঠিক আছে, এখন চলো, আমার এখন একটু শপিং এ যেতে হবে। কিছু বলতে গিয়েও আর বলিনি। নীলার সাথে শপিং এ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আমি গাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তখন একটা ছেলের সাথে নীলা ধাক্কা খেয়ে পড়ে যায়। চোখ দুটোকে ওপরে নিয়ে হাঁটিস নাকি চোখে দেখিস না নাকি যে কোথা দিয়ে হাঁটতেছিস? মেয়ে মানুষ দেখলে কি গায়ে পড়তে মন চায়? আমি দেখছি ছেলেটা ইচ্ছাকৃতভাবে নীলাকে ধাক্কা দিয়েছে। তখন ছেলেটা নীলার হাত ধরে নিয়ে যেতে লাগলো। নীলা আমার দিকে চিৎকার করবে, তখনই নীলার মুখটা চেপে ধরে। আমি তাকে সবকিছু দেখছি। তখনই নীলার মুখটা চেপে ধরে বলে ওঠে, নিলয় প্লিজ আমাকে বাঁচাও। যাক, অহংকারী মেয়েটা তাহলে তার অহংকারটা ভেঙে আমাকে ডাক দিল। তাই আমি দেরি না করে দূরের ছেলেগুলোর কাছে চলে যাই। ছেলেগুলোর কাছে গিয়ে, ভাই আপনি ভুল করছেন, ভুল স্বীকার করে সরি বলে চলে গেলেই তো হয়, কিন্তু অযথা কেন ঝামেলা বাড়াচ্ছেন?
কথাটা শুনে ছেলেটা তো তেলে বেগুনে জ্বলে উঠলো। তখনই ছেলেটা আমার দিকে তেড়ে আসে আমাকে মারার উদ্দেশ্যে। খেয়াল করলাম আশেপাশে ওর কিছু চেলাপোলা চলে আসে আমাকে মারার উদ্দেশ্যে। এখন তো ভাবতেছি তাহলে অ্যাকশন তো করতেই হবে, তাই কি আর করার, আমার শার্টটা খুলে ফেলি, যদি ছাদটা ময়লা হয়ে যায়। তখনই শার্টটা খুলে আমি ছেলেগুলোর দিকে এগিয়ে আসতে লাগলাম। তখন ছেলেগুলো পাশে থেকে দুটো হকি স্টিক বের করে আমার পায়ে দুটো বাড়ি দেয়। তখনই আমি আমার শরীরে সিক্স প্যাকের সাথে ওই হকি স্টিক দুটো ভেঙে যায়, আর ছেলে দুইটা হাঁ করে তাকিয়ে রইলো আমার দিকে। ছেলেটাকে আমি কত অপমান, কত কিছু করেছি, কিন্তু সেটা আমার বিপদে এগিয়ে এসেছে। আসলে আমি ছেলেটার সাথে ঠিক করিনি। ওর দিকে তাকাতেই আমি কেন জানি না ক্রাশ খেয়ে যাচ্ছি। কি হট একটা ছেলে! আমি তো প্রেমে পড়ে গেলাম প্রথম দেখাতেই। দুটোকে দুটো লাথি দিয়ে দুটো ছিটকে পড়ে গাড়ির সামনে, দুটো মাথা ফেটে যায়। হাতে থাকা দুটো হকি স্টিক পড়ে যায় আর পালিয়ে যায়। তখন ছেলেটা আমার এমন ফাইটিং স্টাইল দেখে আমার কাছে এসে হাত জোর করে ক্ষমা চেতে লাগলো। আমার কোনো ক্ষমার উদ্দেশ্য নেই, একটা বুক বরাবর লাথি দিলাম। ছেলেটা ছিটকে গিয়ে গাড়ির পেছনে পড়লো। ছেলেগুলো তার বসকে নিয়ে ওখানে কোনো রকম নিজেরা সামলে ওখান থেকে পালিয়ে যায়। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমার অফিসের টাইম শেষ, তাই শার্টটা ঠিক করে নিলাম। নীলা এসে আমায় কিছু বলবে, সরি, আমার এখন আপনার কথা শোনার প্রয়োজন নেই, কারণ আমার অফিসের ডিউটি শেষ। এমন করছেন কেন? আপনাকে তো সরি বলতে চাইলাম। দেখুন, আপনার অভিনয়গুলো না সিনেমায় ভালো মানাবে, এসবে ইউজ করেন। ধর, আপনি আমার রাগ উঠেছেন। বললাম তো আমার এমন ব্যবহারের জন্য সরি। ঠিক আছে, আমি এসব ভুলে গেছি, আমি বাসায় গেলাম। কথাটা বলে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তখনই ঈশান এসে বলে ওঠে, ভাইয়া তুমি কি ঘুমিয়েছো? বললাম না তোমাকে বিষয়টা। আমি কিছু বলিনি, প্ল্যান যেতে করেছি সবকিছু ঠিক আছে, তুই আগামীকাল রাতে সবকিছু রেডি থাকতে বলিস, আর আমি ওকে নিয়ে আসবো। আরো কিছু কথা বলি আর বলে আমি শুয়ে পড়ি। রাতে অনেক ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু আমার একটুও ঘুম আসে না। শুধু বারে বারে ওই দিনের কথাটা মনে পড়ে যাচ্ছে। ছেলেটাকে দেখে আমি সত্যি ক্রাশ খেলাম, আর আমার এমন ব্যবহারের জন্য আসলেই সত্যি আমি লজ্জিত। নিলয় কি আমাকে ক্ষমা করবে? বারবার চোখ বুঝতে ওর ছবিটাই আমার চোখের সামনে ভেসে আসছে। তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেলেছি? এ কথা ভাবতে লজ্জায় মুখটা লুকিয়ে ফেললাম। সকালবেলা ঘুম থেকে উঠে ঈশানকে সবকিছু বুঝিয়ে বলি, সব অনুযায়ী ওই কাজটা করে। কারণ আজকে ঈশানের গার্লফ্রেন্ডের বিয়ে, তাই ওর গার্লফ্রেন্ডকে তুলে আনতে হবে। ও আমাকে ওর গার্লফ্রেন্ডের পিকটা দেয় আর ঠিকানা দেয়। ওই ঠিকানা অনুযায়ী আমি সন্ধ্যায় চলে যাই ওখানে। একটা বরকা পরলে আরেকটা বরকা নিয়ে ওর গার্লফ্রেন্ডের কাছে যাই। ঈশানের গার্লফ্রেন্ডকে সবকিছু বুঝিয়ে বলি। এরপর ওখানে গিয়ে দেখি নীরা, তার মানে নীরা হচ্ছে ওর বান্ধবী, আমাদের সাথে যাবে। আমি একটা গাড়ির ব্যবস্থা করে আগে থেকে করে রেখেছি, তাহলে ওর বান্ধবীকে বরকাটা পরিয়ে নীলা ওর বান্ধবীকে নিয়ে আসে। আমি গাড়ির মধ্যে বসে আছি, নীলা ওর বান্ধবীকে নিয়ে আসতে আমরা গাড়িতে উঠে রওনা দিই। প্রথমত মিশনকে নিয়ে কাজী অফিসে যাই। ওখানে গিয়ে বিয়েটা পরিয়ে ওদেরকে নিয়ে আমরা কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। ভাইয়া বড় একটা সর্বনাশ হয়ে গেছে, আমরা এখন কোথাও যেতে পারবো না। কেন, কি হয়েছে? ভাইয়া ওর বাবা খবর পেয়ে গেছে, তাই সব পুলিশ স্টেশনে কল করে বলে দিয়েছে, সবাই চেকপোস্ট লাগিয়ে দিয়েছে। এখন আমরা এখান থেকে কোথাও বের হওয়া যাবে না, আমরা এখন বের হতে পারবো না। ভাইয়া আমরা তো শেষ, আমি কি করব? আমার তো কান্না পাচ্ছে। দেখ, আমি যেহেতু তোকে ওই কথা দিয়েছি, তাই আমি তোকে বের করিয়ে ছাড়বো, তুই চিন্তা করিস না। আমি গাড়িটা কক্সবাজার থেকে অন্য একটা জঙ্গল ধরে যাচ্ছি, যাওয়ার ওর উদ্দেশ্যে একটা কারণ। আমার যে পথ দিয়ে প্রথমত যাচ্ছিলাম ওখানে পুলিশের চেকপোস্ট ছিল, আর আমি কোনোভাবে চাই না ওদের কাছে ধরা খেতে। কারণ এখানে নীলা এবং ঈশানের জীবন নিয়ে কথা। কারণ আমরা যদি একবার এখানে ধরা পড়ি, তাহলে মিডিয়া এসে সবকিছু ফাঁস করবে, এবং কি আমাকে আর নীলাকেও অন্য একটা খারাপ কিছু ভেবে ফাঁসি দিতে পারে। জঙ্গলের পর দিয়ে আমরা যাচ্ছি, এটা জঙ্গলটা কোথায় গিয়েছে আমরা কেউ জানি না। হঠাৎ করে গাড়িটা জঙ্গলের মাঝপথে এসে থেমে যায়। এই কি হয়েছে? তুমি গাড়ি থামিয়েছো কেন? গাড়িটা চালাচ্ছ না কেন? কি হলো? গাড়ি চালাও, আমার খুব ভয় লাগছে। জঙ্গলের মধ্যে এখানে তো হিংস্র কোনো প্রাণী থাকতে পারে। নীলার এমন কথা শুনে রাগ হয়, তাই আমি রাগি করে ওকে বলে উঠি, তোমার আর একটা কথা শুনতে যায় না? এমনি প্রচন্ড গরম, তার গরম হয়ে গেছি, এরপরেও তোমার এমন ন্যাকামো। ভাইয়া আসলে সত্যি নীলা এসব একটু ভয় পায়। ও জঙ্গলে খুব ভয় পায়, ছোটবেলা থেকে জঙ্গলকে ভীষণ পরিমাণ ভয় পায়, কারণ ওর মা মারা গিয়েছিল জঙ্গলের মধ্যে। কথাটা শুনে আমার একটু মায়া হয়, তাই আমি ওর উদ্দেশ্যে বলে উঠি, সরি, আমাকে ক্ষমা করবে, আমি বুঝতে পারিনি, আসলে গাড়িটা চলছে না আর আমার মতো কাজ করছে না, কি করব। ভাইয়া সামনে তাকিয়ে দেখো, সামনে একটা গ্রাম আছে, চলো আমরা ওদিকে যাই। আমি ঈশান সহ সবাই গ্রামের দিকে যাই। আকাশে কালো মেঘ জমে আছে, মনে হচ্ছে আজ বৃষ্টি হতে পারে। নীলা কেমন ঠান্ডায় কাঁপছে, তাই নীলাকে আমার গায়ের জ্যাকেটটা পরিয়ে দিই। গ্রামে প্রবেশ করতে একজন বৃদ্ধ লোক আমাদের দেখে বলে ওঠে, তোমরা কে বাবারা? আসলে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে, তাই আমরা আজকের রাতটা এখানে কাটাতে চাই। তা বুঝলাম বিপদে পড়েছো, তোমরা এখন বলো তো তোমরা কে? ওরা দুজন স্বামী স্ত্রী, সবে বিয়ে হলো। আর তোমরা? না, আমরা বিবাহিত না।
আমাদের এখানে কোনো যুবক যুবতী অবিবাহিত থাকতে পারে না, তাই তোমাকে বিয়ে দেওয়া এটা আমাদের গ্রামের নীতি। এই মলি, রহিম, আলিশা, শালিশা, রফিকা, কই তোরা? তখনই কতগুলো মোটা লোক আর কিছু মেয়ে এসে আমাকে আর নীলাকে নিয়ে যায় একটা রুমে, আর ঈশান আর আফসানাকে একটা রুমে থাকার জন্য দিয়ে দেয়। তোমাদের বিয়ে দেওয়া হবে এটা আমাদের গ্রামের নীতি। তখন গ্রামের সবাই মিলে আমাকে আর নীলাকে সাজিয়ে নিয়ে আসে, সবাই যেন মজা আর উৎসবের মধ্যে মতো করে আমার আর নীলার বিয়েটা দিয়ে দেয়। আমি যেন নিজেকে বিশ্বাস করতে পারছি না আমার সাথে এমন কিছু ঘটে যাবে। তখন নীলা আর আমাকে একটা রুমে নিয়ে আসে। তখন নীলা বসে আছে। আমাকে নীলা পা ধরে সালাম করে, দেখুন আপনিও কি পাগল হয়ে গেলেন? মানে তোমার কথা বুঝলাম না আমি। আপনি তো বুঝতে পারছেন এটা একটা অ্যাক্সিডেন্ট, তাই এটা অ্যাক্সিডেন্ট হিসেবে ভেবে নিন। দেখুন, এটা একটা অ্যাক্সিডেন্ট, বাবার কোনো কিছুই নেই। আমিও কখনো ভাবতে পারিনি আমার জীবনে এমন কিছু ঘটবে। আর আমরা যেহেতু বিয়ে হয়ে গেছে, তাহলে এটাকে অ্যাকসেপ্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি তো এই বিয়েটা অনেক খুশি। আমি তো ওর কথায় আগামাথা কিছু বুঝে উঠতে পারছি না। দেখুন আপনার মাথা মনে হয় ঠিক নেই। না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সরি, আমার দ্বারা সম্ভব না, আপনি ঘুমান, আমি নিচে ঘুমাচ্ছি। কথাটা বলে শুয়ে পড়ি আমি মেঝেতে। মধ্যরাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হতে শুরু করে। আকাশে বজ্রপাতের শব্দে নীলা ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা যখন আমাকে জড়িয়ে ধরে তখন আমি স্বপ্নের মধ্যে দেখতে পাই আমার শ্রাবণীকে। শ্রাবণী যেন আমাকে বলছে, নিলয় প্লিজ, তুমি আমার কথা শোনো। তুমি মেয়েটাকে মেনে নিও। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো। আমি আমি এই কামনাই করি। আমি চাই তুমি তুমি মেয়েটাকে গ্রহণ করে নাও, তাহলে আমি যে ওপারে শান্তিতে থাকতে পারবো। শ্রাবণীর কথায় আমি যেন মেনে চলছি। আমি আর কিছু ভাবতে পারছি না। আমি মনে হয় শ্রাবণী ভেবে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে আছি, যেন শ্রাবণী আমাকে জড়িয়ে ধরে আছে। এই বৃষ্টির সাথে যদি কোনো যুবক যুবতী একসাথে থাকে তাহলে একটা জিনিস তো হতেই পারে, তাই একটা জিনিসটা আমাদের মতো হয়ে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এসব দেখে নিজেকে আর বিশ্বাস করতে পারলাম না। অবশেষে নিজেকে হার মানিয়ে আমি নীলাকে গ্রহণ করে নিলাম আমার স্ত্রী হিসেবে। নীলাও আর না করলো না, ও আমাকে ভালোবাসে, ও আমাকে ওর স্বামী হিসেবে আমাকে গ্রহণ করে নেয়। ঈশান আর আফসানা ওরা দুজন এই বিষয় নিয়ে অবগত আছে। আমরা প্রায় এক সপ্তাহ পর্যন্ত এই গ্রামে ছিলাম। এরপর সবাইকে বিদায় জানিয়ে আমরা আবার শহরের উদ্দেশ্যে রওনা দিই। নিলয়, আমার খুব ভয় লাগছে। যদি বাবা সবকিছু জানতে পারে, তাহলে যদি তোমার ক্ষতি করতে চায়, তাহলে আমি কিন্তু বাঁচবো না। তোমার বাবা আমার কোনো ক্ষতি করতে পারবে না, আর ক্ষতি করার কথা ভাবতেও পারবে না। তোমার কথার আগামাথা আমি কিছুই বুঝতে পারছি না। কি বলতে চাচ্ছ তুমি? সময় হলে সবকিছু বুঝতে পারবে। তুমি এখন চলো। আমরা সবাই শহরে যার যার উদ্দেশ্যে রওনা দিলাম। মাঝপথে তখনই কতগুলো গাড়ি আসে আমাদেরকে আটকে ফেলে। গাড়ি থেকে কতগুলো বন্দুকধারী লোক আমাদের গাড়ি থেকে তাক করে। তখন একটা কালো গাড়ি থেকে দেখলাম নীলার বাবা আর আফসানার বাবা বের হয়ে আসে। তারা দুজনে আমার কাছে এসে বলতে লাগলো, নিলয়, আমি কখনো কল্পনাও করতে পারিনি তুমি আমার সাথে এত বড় একটা চিট করবে। তুমি আমার মেয়েকে ভাগিয়ে নিয়ে গিয়ে আমার মেয়ের সাথে আমার একটা কিছু করবে। আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম। 2 টাকার ফকিরের বাচ্চা, তোর এত বড় সাহস আমার মেয়েকে! তোকে তো বাবা, আমি ওকে ভালোবাসি, তুমি ওর কিছু করতে পারো না। আজ সবাইকে গুলি করে মার, দেখি কে কি করতে পারে। এসব শুনে আমি মুচকি হাসি। তখন নীলা বলে ওঠে, এই, এমন সিরিয়াস টাইমে তুমি এমন হাসছো? তখনই আকাশ থেকে এয়ারজেট নেমে আসতে শুরু করে, আর অনেকগুলো আর্মি চলে এসে সবগুলো গার্ডকে ধরে নিচেতে সিলিন্ডার করতে বলে। নীলার বাবা আর আফসানার বাবা তো কিছু বোঝাতে পারছিল না যে এমনটা কিছু হতে পারে। কে এত দামি হেয়ার জেট করে এসে আবার এই গার্ডদেরকে নিয়ে এসে এমন কিছু করতে পারে? তাদের মধ্যে তো কিছু কাজ করছে না, মাথা তো কিছু কাজ করছে না। তখন একটা প্রাইভেট জেট আকাশের ওপর দিয়ে আসছে। আরে এটা তো হচ্ছে গিয়ে খান গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক, কিন্তু উনি এখানে না। এটা অসম্ভব, কি করে এটা হতে পারে? কার এত বড় সাহস আমার খান গ্রুপের মালিককে মারতে চায়? আমার চাচা এমন কথায় সবাই মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে পড়ে। স্যার, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তোমাদের বোঝার প্রয়োজন নেই। সামনে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা আমাদের গ্রুপের একমাত্র মালিক, আমার বড় ভাইয়ের ছেলে নিলয়, যে এই খান গ্রুপের মালিক। চাচার মুখে এমন কথা শুনে সবাই হা করে তাকিয়ে রইল। তখন চাচা আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীলার বাকিরা তো মনে হয় স্বপ্ন দেখছে। এসবের মানে কি? হ্যাঁ, যেটা দেখছো সবটা এটাই, সবকিছু পরে পড়বো। চাচা আমাদেরকে আর সাথে ঈশানের বাবা সহ আমরা সবাই আমার বাংলা বাড়িতে চলে যাই। এখন থেকে আমরা এখানে থাকবো। তখন নীলা বলে, আমি কিছু বুঝে উঠতে পারছি না। নীলাকে আমার রুমে নিয়ে যায়। তখন নীলাকে আমার সাথে যা ঘটেছে সবকিছু খুলে বলি। সব শুনে নীলা আমাকে জড়িয়ে ধরে বলে, তোমাকে আমি আর কোনো কষ্ট পেতে দিব না। এভাবে আমাদের ভালোবাসাটা কেটে যাক সারা জীবন। দোয়া করবেন আমাদের ভালোবাসার জন্য। আল্লাহ হাফেজ।